উত্তম আশা ইউটিউব চ্যানেলে আমার সকল ছাত্রছাত্রী বন্ধুদেরকে জানাই সাদর আমন্ত্রণ। চলে এসেছি আজকে নেক্সট ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব সম্বন্ধ ও চিত্রণ। সম্বন্ধ ও চিত্রণ শিখতে গেলে সম্বন্ধ আর চিত্রণের মধ্যে আমরা তিনটে জিনিস পড়ব: কার্টেশীয় গুণফল, সম্বন্ধ বা রিলেশন, চিত্রণ ম্যাপিং বা অপেক্ষক ফাংশন। এখানে কার্টেশীয় গুণফল, সম্বন্ধ, চিত্রণ পড়তে গেলে এটা সেটটা খুব জানা প্রয়োজন। তো যারা সেটের ভিডিওটা দেখোনি তারা আগে সেটের ভিডিওগুলো দেখে নাও, সেটটা খুব ভালোভাবে জেনে নাও, কারণ সেটের প্রচুর প্রয়োগ রয়েছে। এরপরে আমরা যখন সম্ভাবনা পড়ব সেখানেও দেখব সেটের প্রয়োগ রয়েছে, বিভিন্ন জায়গায় সেটের প্রচুর প্রয়োগ রয়েছে। তাই সেটটাকে তোমরা খুব ভালোভাবে পড়ে রাখবে। তো সেট পড়ার পরে এই ক্লাসটা দেখবে, খুব ভালোভাবে বুঝতে পারবে। দেখো, কার্টেশীয় গুণফল, প্রথমে আমরা দুটো সেট নেব, এ এবং বি। এ এবং বি দুটো সেটের মধ্যে কিছু এলিমেন্ট আছে, এর মধ্যে কিছু এলিমেন্ট আছে, এর মধ্যে কিছু এলিমেন্ট আছে। এখন এই এ সেটের মধ্যে যত এলিমেন্ট আছে এবং বি সেটের মধ্যে যত এলিমেন্ট আছে, আমরা এ সেটের সাথে বি সেটের একটা কানেকশান তৈরি করব, একটা যোগ তৈরি করব। এই ধরো এ সেটটাকে নিচ্ছি আমরা 1 2, আর বি সেটটাকে নিচ্ছি এ আর বি। 1 আর 2 এবং এ আর বির মধ্যে যত রকমভাবে কানেকশান তৈরি করা যায় সেটাকে আমরা লিখছি। দেখো, একের সাথে এর কানেকশান হতে পারে, একের সাথে বি, দুইয়ের সাথে এ, দুইয়ের সাথে বি, এই রকম কানেকশান হতে পারে। এই যত রকম কানেকশান সম্ভব, যত রকম কম্বিনেশান সম্ভব, এই সমস্ত কম্বিনেশানগুলোকে আমরা একটা সেটের মধ্যে লিখব, সেট আকারে লিখব। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লেখা মানে এটা সেট আকারে লেখা হয়ে গেল। এবার এইটাকে আমরা নাম দিচ্ছি এ ক্রস বি, আর এটাকেই বলা হচ্ছে কার্টেশিয়ান প্রোডাক্ট বা কার্টেশীয় গুণফল। এ এবং সেট বির কার্টেশীয় গুণফল হচ্ছে এ ক্রস বি, আর সেগুলোকে এইভাবে লেখা হয়। এখন এই সেটের এ ক্রস বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট, এটা এক একটা অর্ডার পেয়ার। দুটো আছে তাই পেয়ার, তিনটে থাকলে ট্রিপলেট। এবার তোমরা বলবে যে অর্ডার কেন, অর্ডার কথাটা কেন আসছে? অর্ডার কথাটা এখানে খুব দরকারি, কারণ আমি বলছি এ বি, আর একজন বলল বি এ, কিন্তু এই দুটো কি সমান? কখনোই সমান নয়। এই দুটো তখনই সমান যখন এ ইকুয়াল টু বি হবে। তাহলে এখানে অর্ডার কথাটা খুব দরকারি। দেখো, এ ক্রস বি নিচ্ছি, তাই প্রত্যেকটা পেয়ারের ফার্স্ট এলিমেন্টটা কিন্তু এ থেকে নিচ্ছি, প্রত্যেকটা পেয়ারের ফার্স্ট এলিমেন্ট এ থেকে। আবার যখন বি ক্রস এ তৈরি করব, তখন প্রত্যেকটা এলিমেন্ট, ফার্স্ট এলিমেন্টগুলো বি থেকে নেব, এ ওয়ান, এ টু, বি ওয়ান, বি টু। তাই এখানে অর্ডার কথাটা খুব কিন্তু দরকারি। আচ্ছা, এবার দেখো, এ ক্রস বিতে যতগুলো এলিমেন্ট আছে 1 2 3 4, বি ক্রস এতেও কিন্তু 1 2 3 4 চারটে এলিমেন্ট আছে। তাহলে এ ক্রস বিতে যতগুলো এলিমেন্ট থাকবে, বি ক্রস এতেও ঠিক ততগুলোই এলিমেন্ট থাকবে, কিন্তু প্রত্যেকটা আলাদা, কেউ কারোর সাথে ইকুয়াল নয়। তাই এ ক্রস বি এবং বি ক্রস এ সেট দুটি ডিসজয়েন্ট সেট, এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। এখন দেখো, এ সেটে দুটো এলিমেন্ট আছে, বি সেটে আছে দুটো এলিমেন্ট, এ ক্রস বিতে কত হলো? চারটে এলিমেন্ট। এটা যদি আমি একটা জেনারেল সূত্র দিয়ে প্রকাশ করি, এতে যদি n সংখ্যক পদ থাকে, বিতে যদি m সংখ্যক পদ থাকে, তাহলে এ ক্রস বিতে থাকবে n সংখ্যক পদ। একইভাবে বি ক্রস এতেও mn সংখ্যক পদ থাকবে। এ ক্রস বি, বি ক্রস এ সমান নয়, আগেই বলে দিলাম। এবার এখন দেখব এ বি একটা অর্ডার পেয়ার, সি ডি একটা অর্ডার পেয়ার। এরা সমান হবে কখন? এরা সমান হবে তখনই যখন এ ইকুয়াল টু সি হবে আর বি ইকুয়াল টু ডি হবে। হয়ে গেল। এবারে দেখো, এই যে আমরা এ উদাহরণ নিয়েছি, বি উদাহরণ নিয়েছি, এখান থেকে কি দেখতে পাচ্ছি যে
এ এবং বি কেউই শূন্য সেট নয়। যদি কেউ একজন শূন্য সেট হয়ে যায় তাহলে কি হবে? যদি এ শূন্য সেট হয়, এ যদি আমরা ফাই নিই তাহলে এ ক্রস বি এটা কিন্তু ফাই হয়ে যাবে। তোমরা এটা এইভাবে চিন্তা করো, যদি একটা সেটের সঙ্গে শূন্য গুণ করা হয় তাহলে সেটা শূন্যই পাবো। যদি একটা সেটের সঙ্গে ইনফিনিটি গুণ করা হয় বা ইনফিনিটি সেটের সঙ্গে কিছু একটা গুণ করা হয় সেটা তো ইনফিনিটি পাবো না। তাহলে 2 নম্বর কি দেখলাম, যে কোনো একটা সেট যদি ইনফিনিটি হয়, যদি কোনো সেট ইনফিনিটি হয় তাহলে তাদের কার্টেশিয়ান প্রোডাক্টটাও কিন্তু ইনফিনিটি হয়। ঠিক আছে, যদি কোনো সেট ফাই হয় তাদের কার্টেশিয়ান প্রোডাক্টটাও ফাই হবে। যদি কোনো সেট ইনফিনিটি হয় তাহলে তাদের কার্টেশিয়ান প্রোডাক্টটাও ইনফিনিটি হবে। এখন দেখো, যদি একটা সেট এ সেটের ওপরেই আমরা কার্টেশিয়ান প্রোডাক্ট নির্ণয় করতে চাই, এ ক্রস এ, তাহলে এ ক্রস এতে কতগুলো এলিমেন্ট থাকবে? এতে আছে ধরো এন সংখ্যক এলিমেন্ট, ধরো পি সংখ্যক এলিমেন্ট, বি, তাহলে এ ক্রস এতে থাকবে পি গুণ পি সমান পি স্কোয়ারটা এলিমেন্ট। যদি এবার অর্ডার ট্রিপলেটের কথা চিন্তা করি, এ ক্রস বি ক্রস সি, তিনটে সেটের কার্টেশিয়ান প্রোডাক্ট নিচ্ছি। তিনটে সেটের কার্টেশিয়ান প্রোডাক্ট কীরকম হবে? অর্ডার ট্রিপলেট হবে, তিনটে এলিমেন্ট থাকবে, সেখানে প্রত্যেকটা এর মধ্যে, প্রত্যেকটা বির মধ্যে, প্রত্যেকটা সির মধ্যে থাকবে। এটাকে বলা হয় অর্ডার ট্রিপলেট। এখানে অবশ্যই অর্ডারটা মেনটেন হবে। তাহলে কার্টেশিয়ান প্রোডাক্টটা খুব ভালোভাবে বোঝা গেছে। এবার আমরা কিছু প্রশ্ন সমাধান করে নেব। দেখো, একটা অঙ্ক আমি লিখে রেখেছি। এ আছে 1 2 3, বি আছে 2 3 4, এস আছে 1 3 4, টি আছে 2 4 5 হলে দেখাও যে এ ক্রস বি ইন্টারসেকশন এস ক্রস টি সমান এ ইন্টারসেকশন এস ক্রস বি ইন্টারসেকশন টি। তো আমরা প্রথমে এ আর বি এর কার্টেশিয়ান প্রোডাক্টটা বের করে নেব। এ আর বির কার্টেশিয়ান প্রোডাক্ট আমরা বের করতে শিখে গেছি। তোমরা ঝটপট করে ফেলো, ভিডিওটা পজ করে দিয়ে ঝটপট করে ফেলো, তারপর দেখো আমি কি করেছি তার সাথে মিলিয়ে নাও। প্রথম এলিমেন্টগুলো এর হবে 1 2 1 3 1 4, তারপরে হবে 2 2 2 3 2 4, তারপরে হবে 3 2 3 3 3 4। এটা গেল এ ক্রস বি। এবার করব এস ক্রস ট্রি। এস ক্রস ট্রি বের করে ফেলো। প্রথম এলিমেন্টগুলো এসের হবে 1 2 1 4 1 5, তারপরে হবে 3 2 3 4 3 5, তারপরে হবে 4 2 4 4 4 5। এই গেল এস ক্রস টি। এবার এদের দুজনের মধ্যে ইন্টারসেকশন বের করব। ইন্টারসেকশন মানে আমরা জানি, সেটে শিখেছি, কমন এলিমেন্ট। তাহলে এ ক্রস বি ইন্টারসেকশন এস ক্রস টি। ঝটপট করে ফেলো। দেখো এদের মধ্যে কমন এলিমেন্ট কি আছে? 1 2টা আছে, তারপর আর কি আছে? 1 4 আছে, তারপরে দেখো কি আছে? 3 2 আছে, 3 4 নেই, 3 5 নেই, 4 2 আছে, নেই, 4 4 নেই, 4 5 নেই, আর কেউ নেই। এইটা তাহলে এ ক্রস বি ইন্টারসেকশন এস ক্রস টিটা পেলাম, এ সেটটা। ঠিক আছে, এবার ডান দিকেরটা করে ফেলা যাক। এ ইন্টারসেকশন এস, এইটা তৈরি করব। এ ইন্টারসেকশন এস মানে এ এবং এসের কমন এলিমেন্ট। দেখো এ এবং এসের কমন এলিমেন্ট কি আছে? 3 আছে, অনলি 3, সিঙ্গেলটন সেট। বি ইন্টারসেকশন টি করে ফেলো। বি ইন্টারসেকশন টি, বি আর টি এর মধ্যে কমন এলিমেন্ট কি আছে? 2 আছে, 4 আছে, 2 আছে, 4 আছে। এবার এদের মধ্যে ক্রস প্রোডাক্ট করে ফেলো। এ ইন্টারসেকশন এস ক্রস বি ইন্টারসেকশন টি। তো প্রথম এলিমেন্ট এ ইন্টারসেকশন এসের হবে, তো এটা এরকম হবে 3 2 3 4
প্রথমে এ ইন্টারসেকশন এস, ইন্টারসেকশন এসের মধ্যে তো 1ও ছিল, এটা আমার নেওয়া হয়নি, ভুল হয়ে গেছে। তো তাহলে এখানে আরও দুটো হবে, 1,2 আর 1,4। এখানে দেখো 3,4টাও কমন ছিল, এ ক্রস বি ইন্টারসেকশন এস ক্রস টিতে 3,4টাও ছিল, যেটা আমি লক্ষ্য করিনি। তো দেখো এখান থেকে দেখে বোঝা যাচ্ছে এ ক্রস বি ইন্টারসেকশন এস ক্রস টির মধ্যে আছে 1 2, এখানে আছে 1 2, এখানে আছে 1 4, এখানে আছে 3 2 3 2 3 4 3 4। তাহলে এ দুটো সমান, এটা প্রমাণ হয়ে গেল। এখানে সমস্ত অঙ্ক করে দেওয়া সম্ভব নয়, প্রচুর অঙ্ক আছে, তো কয়েকটা অঙ্ক করে দেওয়া হবে এবং খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে, ধীরে ধীরে বুঝিয়ে দেওয়া হবে। তোমরা খুব ভালোভাবে জিনিসটাকে বুঝবে এবং বাড়িতে নিজেরা অঙ্ক প্র্যাকটিস করবে, দেখবে সব অঙ্ক খুব তাড়াতাড়ি খুব সহজে হয়ে যাচ্ছে। খুবই সহজ জিনিস, শুধু তোমাদের একটু মন দিয়ে বুঝে নিতে হবে। একবার ভালো করে বুঝে নাও, তারপর দেখো সমস্ত অঙ্ক তোমরা নিজেরাই করতে পারবে। এবার দেখো এই অঙ্কটা অন্য একটা ধরনের অঙ্ক। মনে করো পি সেই সমস্ত এলিমেন্টদের সেট যারা মৌলিক স্বাভাবিক সংখ্যা 9-এর চেয়ে কম। তাহলে আমরা লিখে ফেলি ঝটপট। পি কি আছে? মৌলিক স্বাভাবিক সংখ্যা 9-এর থেকে কম। 9-এর থেকে কম মৌলিক স্বাভাবিক সংখ্যা 2 3 5 7। 9-এর থেকে কম, তাই 9 নেওয়া যাবে না। মানে কিউটা তো বলেই দিয়েছে 2 আর 4। তাহলে আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট ঝটপট করে ফেলবো, কারণ আমরা খুব ভালোভাবেই শিখে গেছি। 2 2 2 4 3 4 3 2 5 2 5 4 7 2 7 4। আর কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, জাস্ট এইটুকু নির্ণয় করতে বলা হয়েছে। পরের অঙ্কটা দেখো, এটা একটা অন্য ধরনের অঙ্ক। এই অঙ্কটাতে কি বলেছে? এখানে কার্টেসিয়ান প্রোডাক্টটা দেওয়া আছে, আমাকে এক্স এবং ওয়াইটা নির্ণয় করতে হবে। তো আমরা শিখেছিলাম কার্টেসিয়ান প্রোডাক্টের এক্স ক্রস ওয়াই যেহেতু, তাহলে প্রত্যেকটা অর্ডার পেয়ারের ফার্স্ট এলিমেন্টগুলো এক্স আর সেকেন্ড এলিমেন্টগুলো ওয়াইয়ের। তাহলে লিখে ফেলি ঝটপট, 1 4 5। দেখো আর কেউ আছে? না, আর কেউ নেই। তাহলে এই কটা এলিমেন্ট কিন্তু এক্সের। এবার ওয়াইয়ের এলিমেন্ট দেখো, ওয়াইয়ের এলিমেন্ট 2 3 4। ব্যাস, আর কেউ নেই। তাহলে এক্স পেয়ে গেলাম, ওয়াই পেয়ে গেলাম। ফার্স্ট এলিমেন্টগুলো এক্সের, সেকেন্ড এলিমেন্টগুলো ওয়াই। ব্যাস, আর কিচ্ছু নেই। আমরা একটা বলেছিলাম দেখো, এ বি সমান সি ডি তখন হবে যখন এ ইকুয়াল টু সি হবে আর বি ইকুয়াল টু ডি হবে। তো এটাকে এখানে কাজে লাগিয়ে দাও। দেখো দুটো এখানে একটা অর্ডার পেয়ার দেওয়া আছে, এটা সমান, এটা দেওয়া আছে। তাহলে এই সূত্র অনুযায়ী এই ধর্মকে কাজে লাগিয়ে এ প্লাস বির মান -9 আর 3a - 2b এর মান কিন্তু -2। এবার এটাকে ঝটপট সলভ করে ফেলো। দেখো সলভ করে পাচ্ছি a ইকুয়াল টু -4 আর b ইকুয়াল টু -5। এটাও খুব সহজ এই অঙ্কটা, এটাও তোমরা নিজেরা পেরে যাবে। তোমরা করে দেখো, তারপর আমার সাথে মিলিয়ে নাও। এ ক্রস বি দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে বি ক্রস এ। কিছুই নয়, এ ক্রস বিটাকে জাস্ট এলিমেন্টগুলোকে উল্টে দিলেই আমরা বি ক্রস এ পেয়ে যাব। দেখো এ ক্রস বি যেটা দেওয়া আছে, সেখান থেকে আমরা বি ক্রস এ কীভাবে পাবো? না, জাস্ট এলিমেন্টগুলোকে উল্টে দেব। 4 1 2 3 4 5। ব্যাস, অঙ্ক হয়ে গেল। কার্টেসিয়ান প্রোডাক্টে তোমাদের কাছে যার কাছে যা যা বই আছে, তোমরা অঙ্ক প্র্যাকটিস করবে। যে যেটা না পারবে আমাদের এই চ্যানেলের কমেন্ট সেকশানে তোমরা জানাবে, আমি সেই অঙ্কগুলো করে ভিডিও আপলোড করে দেব। এই চ্যাপ্টারের সেকেন্ড পার্টে চলে এসেছি। কার্টেসিয়ান প্রোডাক্ট হয়ে গেছে, এবারে সেকেন্ড পার্টটা ছিল রিলেশন, সম্বন্ধ। আমরা জানি আমাদের আশেপাশে অনেক সম্বন্ধ বা সম্পর্ক আছে। সম্বন্ধ, রিলেশন, সম্পর্ক, বাবা মায়ের মধ্যে সম্পর্ক, ভাই বোনের মধ্যে সম্পর্ক, হ্যাঁ, একজন ছাত্র একজন শিক্ষকের মধ্যে সম্পর্ক, মা সন্তানের মধ্যে সম্পর্ক। কিন্তু প্রত্যেকটা সম্পর্কের ধর্ম কিন্তু আলাদা। শিক্ষক এবং ছাত্রের মধ্যে যা সম্পর্ক, মা এবং সন্তানের মধ্যে সে সম্পর্কটা কিন্তু এক নয়, অন্যরকম সম্পর্ক। প্রত্যেকটা সম্পর্ক আলাদা আলাদা ধরনের। তো এখানে তোমরা প্রশ্ন করবে যে সম্পর্ক সম্বন্ধ এ তো
আমাদের রিয়েল লাইফে আছে, কিন্তু এই যে ম্যাথমেটিক্সেও কি সম্পর্ক আছে? অবশ্যই আছে। দেখো, তোমরা যখন ক্লাস 9-এ যখন লেখচিত্র করেছিলে, তখন এক্স একটা অ্যাক্সিস নিয়েছিলে, এটা ওয়াই অ্যাক্সিস নিয়েছিলে, এটা এক্স অ্যাক্সিস নিয়েছিলে। এই এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস পরস্পর লম্ব বলেছিলে। তাহলে এটা কি হলো? এটা একটা সম্পর্ক হলো না? ধরো তোমরা একটা গ্রাফ করলে, একটা লেখচিত্র আঁকলে, এঁকে দেখলে একটা সরলরেখা পেলেই ডটের বিন্দুগুলো যোগ করে 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 ধরো একটা তোমরা সরলরেখা পেলে, সেই সরলরেখাটাকে কি বললে? যে এক্স অক্ষের সঙ্গে এই সরলরেখাটা সমান্তরাল। তাহলে এটাও একটা সম্পর্ক হলো, তাই না? 2 লেস দ্যান 3 বা 3 গ্রেটার দ্যান 2, এটা একটা সম্পর্ক হলো। সেটের ক্ষেত্রে আমরা দেখেছি পি সাবসেট অফ কিউ, এটা একটা সম্পর্ক হলো। এক্স গ্রেটার দ্যান ওয়াই, এটা একটা সম্পর্ক হলো। হ্যাঁ, লাইন এল পারপেন্ডিকুলার টু এম, লাইন এল প্যারালাল টু লাইন এম, এগুলো এক একটা সম্পর্ক। তো এখানে সম্পর্কটা সেটের উপর। এ এবং বি দুটো সেট, কেউই শূন্য সেট নয়, তাহলে আমরা এ ক্রস বি পাবো। রিলেশন হলো এ ক্রস বির একটা সাবসেট। এটা কথাটা ঠিক মতো বোঝা গেল না, আমরা উদাহরণের সাহায্যে আরও স্পষ্টভাবে বোঝার চেষ্টা করব। এ নিচ্ছি 1 2, বি নিচ্ছি এ বি, তাহলে এদের কার্টেশিয়ান প্রোডাক্টটা 1a 1b 2a 2b। এর যত রকম সাবসেট হয়, এই সেটটার যত রকম সাবসেট সম্ভব প্রত্যেকেই এক একটা রিলেশন, এবং যদি সেই রিলেশনের অন্তর্গত, ধরো 1a পয়েন্টটা আর রিলেশনের অন্তর্গত হলো, তাহলে আমরা বলবো 1 রিলেটেড টু এ। এখানে যদি একটা রিলেশন এমন পাই যেখানে 2, এটা নেই, 2, এটা রিলেশনে নেই, তখন বলবো 2 ডাজ নট রিলেটেড টু এ, 2 এর সাথে রিলেটেড নয়। আরও একটা উদাহরণ দেখো, এ দেওয়া আছে 1 2 3, বি দেওয়া আছে এ বি সি, তাহলে এ ক্রস বিটা হবে 1a 1b 1c 2a 2b 2c 3a 3b 3c। আমরা একটা রিলেশন আর নিচ্ছি, তার মধ্যে আমি বলে দিচ্ছি 1 এবং 2 যাদের যাদের সাথে রিলেটেড তাদেরকে নিয়ে একটা সম্বন্ধ। তাহলে 1 আর 2 কাদের কাদের সাথে রিলেটেড? 1 এর সাথে, বির সাথে, সির সাথে, 2 এর সাথে, বির সাথে, সির সাথে রিলেটেড। তাহলে এইটা রিলেশনের অন্তর্গত হলো। দেখো, এই রিলেশন, এই সম্পর্কে এই এলিমেন্টটা কিন্তু এই রিলেশনের মধ্যে নেই। এই রিলেশনের সাপেক্ষে এরা কিন্তু নট রিলেটেড। আবার অন্য একটা সাবসেট নেবো, এ ক্রস বির অন্য একটা সাবসেট নেবো, তার মধ্যে হয়তো এরা থাকবে, এদের কেউ একজন থাকবে না, অথবা সবাই থাকবে। এই এ ক্রস বির সম্ভাব্য যত রকম সেট হয়, যত রকম এর সাবসেট পাবো, এ ক্রস বির যত রকম সাবসেট পাবো, প্রত্যেকেই এক একটা রিলেশন। এবার একটা কোশ্চেন দেখো, এখানে দেওয়া আছে এ আছে 2 3 4 5, বি আছে 6 8 10 30, সেটে একটি সম্বন্ধ আর। কেমন সম্বন্ধ? না, এ আপেক্ষিকভাবে বি এর সঙ্গে মৌলিক হলে তারা রিলেটেড। তাহলে এখানে আমরা দেখে নিই কারা কারা আপেক্ষিকভাবে মৌলিক। দেখো, 3 8-এর সঙ্গে আপেক্ষিকভাবে মৌলিক, 3 10-এর সঙ্গে আপেক্ষিকভাবে মৌলিক, 5 6-এর সাথে আপেক্ষিকভাবে মৌলিক, এবং 5 8-এর সাথে আপেক্ষিক মৌলিক। তাহলে এরাই রিলেশনের মধ্যে থাকবে। তাহলে রিলেশনের মধ্যে কারা রইল? 3 8 3 10 5 6 5 8, এরা রিলেশনের মধ্যে রইল। এই ধর্ম অনুযায়ী রিলেশনের মধ্যে এরা পড়ে গেল। এবার আমরা দেখব রিলেশনের যে এর ক্ষেত্র এবং প্রসার।
ক্ষেত্র এবং প্রসার। ক্ষেত্র ডোমেন, ইংরেজিতে বলে ডোমেন, এটাকে লেখা হয় ডোম আর। ডোমেন কোনগুলো? জাস্ট ফার্স্ট এলিমেন্টগুলো হবে ডোমেন 3 আর 5। রেঞ্জ বা প্রসার, তাহলে রেঞ্জ অফ আর কি সেকেন্ড এলিমেন্টগুলো 8, 10 আর 6, 8, 10 আর 6 এরা হবে রেঞ্জ। এখানে দেখো এরকম লিখব, ডোম আর ডোমেনের মধ্যে সেই সমস্ত এক্স থাকবে, এক্স ওয়াইগুলো এই যে রিলেশনের মধ্যে যে অর্ডার পেয়ারগুলো আছে সেই অর্ডার পেয়ার যেটা আছে তার ফার্স্ট এলিমেন্টগুলো ডোমেনের মধ্যে থাকবে। ঠিক আছে, এই এক্স ওয়াইগুলো অবশ্যই রিলেশনের অন্তর্গত হতে হবে। আর রেঞ্জটা দেখো, রেঞ্জ আর যেটা ওয়াই হবে সেকেন্ড এলিমেন্ট, এই যে অর্ডার পেয়ার, এই আর রিলেশনের অন্তর্গত যে অর্ডার পেয়ার তার সেকেন্ড এলিমেন্টগুলোদের নিয়ে রেঞ্জ সেট তৈরি হবে। এটা একটা চিত্রের মাধ্যমে দেখি। ছিল আমাদের দেওয়া এ সেট বি সেট। এ সেটে কী কী এলিমেন্ট ছিল? 2, 3, 4, 5। বি সেটে কী কী ছিল? 6, 8, 10 আর 30। দেখো এখানে ডোমেন সেটটা কোনগুলো পাচ্ছি? ডোমেন সেটটা পাচ্ছি 3 আর 5। 3 আর 5 নিয়ে ডোমেন সেট, তাহলে এইটা মনে করো ডোমেন সেট। 3 আর 5 নিয়ে ডোমেন সেট। আর দেখো রেঞ্জ সেট পাচ্ছি 6, 8, 10। 6, 8, 10 এইটা হচ্ছে রেঞ্জ সেট। তাহলে ডোমেন সেট সাবসেট অফ এ, রেঞ্জ সেট সাবসেট অফ বি। এই অঙ্কটার ক্ষেত্রে এখানে লিখে দেবে এটা সমান 3, 5 আর এটা সমান লিখে দেবে 8, 6, 10। এইভাবে লিখে দেবে। ডোমেন নির্ণয় করতে গেলে এইভাবে লিখবে, আর রেঞ্জ নির্ণয় করতে দিলে এইভাবে লিখবে। রিলেশনটা লিখতে দিলে এরকম লিখবে। এবারে দেখো কোনো সেটের উপর সম্বন্ধ, মানে নিজের ওপর নিজের একটা রিলেশন অন এ সেট। এ যদি একটা সেট হয়, এ সেটটাকে নিচ্ছি আমরা 1, 2, 3, তাহলে এখান থেকে এ ক্রস এ পাবো। এই এ ক্রস এর সাবসেটকে বলা হবে এর ওপরে একটা রিলেশন। এ ক্রস এর সমস্ত উপসেটদের নিয়ে সমস্ত উপসেটই এক একটা রিলেশন এর উপর। দেখো এ ক্রস এটা তৈরি করে নিয়েছি। এখন এর একটা রিলেশন আমি এই রকম ধর্ম বলতে পারি, এর একটা রিলেশন যেখানে এ রিলেটেড টু বি, যেখানে এ ইকুয়াল টু বি। তাহলে এই রিলেশনের অন্তর্গত কারা পড়ছে? 1, 1 পড়ছে, 2, 2 পড়ছে, 3, 3 পড়ছে। এর সাপেক্ষে এরা রিলেটেড, বাকিগুলো কিন্তু রিলেটেড নয়। আবার একটা আমি ধর্ম বলছি এ আর1 বি, কেমন না এ গ্রেটার দেন বি। তখন আর1-এ কারা কারা থাকবে? এ গ্রেটার দেন বি, মানে প্রথম এলিমেন্টটা সেকেন্ড এলিমেন্টের থেকে বড় হতে হবে। তাহলে 2, 1 থাকবে, প্রথম এলিমেন্টটা বড়, 3, 1 থাকবে, 3, 2 থাকবে, আর থাকবে না, এরা হবে। এরকমভাবে আরও অনেক রকম রিলেশন তৈরি করা যায়। এখানে দেখো এই রিলেশনকে কিন্তু 3 রকমভাবে প্রকাশ করা হয়। 1 নম্বর হচ্ছে আমরা রস্টার পদ্ধতিতে বলতে পারি, আর রিলেশন সেগুলো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এরকম করে প্রকাশ করতে পারি, এটা রস্টার পদ্ধতি। 2 নম্বর রিলেশনকে আমরা ধর্মভিত্তিক পদ্ধতিতেও লিখতে পারি। আর কারা? সেই সমস্ত এক্স ওয়াই যারা এক্স, ধরো একটা ধর্ম বলে দিচ্ছি এক্স গ্রেটার দেন ওয়াই, এরকমভাবে লেখা যায়। এছাড়াও 3 নম্বর হচ্ছে চিত্রের মাধ্যমে, গ্রাফের মাধ্যমে, চিত্রের মাধ্যমেও কিন্তু রিলেশনটাকে প্রকাশ করা হয়। যেমন এইটা করেছি, এই চিত্রটার সাহায্যে, এই দেখো এখানে বলে দিচ্ছি 3 রিলেটেড টু ওয়াই, এরকম করব চিত্রের সাহায্যে। চিত্রের সাহায্যে কীরকম? 2, 4, এখানে 3, 5, এটা এ, এটা বি, 6, 8, 10,
আর এখানে আছে 30। এখানে দেখো রিলেশানে কি কি পেয়েছিলাম, 3 রিলেটেড টু ওয়াই, এরকম লিখব 3 রিলেটেড টু ওয়াই অ্যারো দিয়ে, 3 রিলেটেড টু 10 এরকম লিখব, 3 রিলেটেড টু, আর 3 কারোর সাথে রিলেটেড নেই, 5 রিলেটেড টু 6, 5 রিলেটেড টু 6, আর 5 রিলেটেড টু ওয়াই, 5 রিলেটেড টু ওয়াই। এইভাবে প্রকাশ করা হয় রিলেশানকে। রিলেশান পড়তে গিয়ে আমরা প্রথমেই শিখেছিলাম যে রিলেশানটা অবশ্যই এ ক্রস বির সাবসেট হতে হবে। এখানে দেখো এ দেওয়া আছে, বি দেওয়া আছে, এই কোশ্চেনটা ভালো করে বোঝো। এ দেওয়া আছে, বি দেওয়া আছে, দুটো রিলেশান দেওয়া আছে, কোনটা রিলেশান হবে এবং কোনটা হবে না যুক্তি দিয়ে উত্তর দিতে বলেছে। দেখো প্রথমে আমরা এ ক্রস বিটা তৈরি করব। এ ক্রস বির মধ্যে দেখো A1, A2, A3, B1, B2, B3, C1, C2, C3, এই এলিমেন্টগুলো পাবো। 1 নম্বর যেটা দেওয়া আছে আর রিলেশান, দেখো A2, A3, B1, C3, B2, এরা প্রত্যেকেই কিন্তু এ ক্রস বির মধ্যে আছে। তাহলে এই আটটা, এটা কিন্তু সাবসেট অফ এ ক্রস বি, এই আটটা সাবসেট অফ এ ক্রস বি, তাই এটা একটা রিলেশান। 2 নম্বরটা যেটা দেওয়া আছে ভালো করে লক্ষ্য করো, A3, B1, C2, 2A, এই 2A এখানে কোথাও নেই, 2A এখানে কোথাও নেই। তার মানে এই এসটা যেটা দেওয়া আছে, এসটা কিন্তু এ ক্রস বির সাবসেট নয়। যেহেতু এসটা এ ক্রস বির সাবসেট নয়, তাই এসটা রিলেশান নয়। বিপরীত সম্বন্ধ, ইনভার্স রিলেশান, মানে এ থেকে বি এর মধ্যে এর একটা এলিমেন্ট 1 আছে, 1-এর সাথে বি এর একটা এলিমেন্ট এ আছে, যার মধ্যে একটা রিলেশান আছে। দেখো যে কোনো এক রিলেশানের এপারে একজন থাকবে, ওপারে একজন থাকবে, মিনিমাম দুজন থাকতেই হবে, 2-এর বেশিও থাকতে পারে, কিন্তু মিনিমাম দুজন থাকতেই হবে। তাহলে এই যে 1-এর সাথে এর রিলেশান, তাহলে আমরা বলতে পারি তো যে এর সাথে 1-এরও রিলেশান আছে, মায়ের সাথে তার শিশুর রিলেশান আছে, উল্টো দিক থেকে শিশুর সাথে মায়েরও তো রিলেশান আছে, তাই না? তাহলে প্রত্যেক সম্বন্ধের একটা বিপরীত সম্বন্ধ থাকবে। রিলেশানটা যদি আর হয়, তার বিপরীত রিলেশান, ইনভার্স রিলেশানটা আর ইনভার্স দ্বারা প্রকাশ করা হয়। এবং আর ইনভার্স কী করে পাওয়া যায়? আর ইনভার্স পাওয়া যায় জাস্ট আরকে উল্টে দিলেই হয়ে যাবে। আর যদি আমার থেকে থাকে এই রকম, ধরো 1A, 1Aটা আর এর মধ্যে আছে, তুমি আর ইনভার্সটাকে A1 দ্বারা লিখবে, জাস্ট এলিমেন্টটাকে উল্টে দিলেই ইনভার্স রিলেশান পাওয়া যায়। তাহলে কীরকম লিখব? আর ইনভার্সে সেই সমস্ত YX থাকবে যারা এই XYগুলো রিলেশানে আছে, XYগুলো আর রিলেশানে আছে, তাহলে উল্টে দিলে YXগুলো আর ইনভার্সে থাকবে। ঠিক আছে? এক্ষেত্রে ডোমেন অফ আর, সেটা কিন্তু হয়ে যায় রেঞ্জ অফ আর ইনভার্স, আর রেঞ্জ অফ আর সেটা হয়ে যায় ডোমেন অফ আর ইনভার্স। সব কিছু উল্টে যায়। দেখো এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা প্রথমে ভালো করে পড়ে নিয়ে ভালো করে বুঝে নাও। দেখো এ আছে 1 2 3 4, বি আছে 5 6 7 8, সেটে একটি সম্বন্ধ আর একটা রিলেশান এ থেকে বির মধ্যে। কেমন রিলেশান তার একটা ধর্ম বলে দিচ্ছে, x + y = 8 হতে হবে, মানে দুজনের যোগফল 8 হতে হবে। প্রথমে আমরা এই কাজটুকু করে নিই। কাদের কাদের যোগফল 8? দেখো 1-এর সাথে 7, 2-এর সাথে 6, 3-এর সাথে কেউ হবে 8 হবে, 3-এর সাথে 5, 8 কারোর সাথে কারোর যোগ করলে 8 হবে, ভালো করে দেখে নাও। দেখো এই তিনটেই কিন্তু পাচ্ছি। তাহলে সংজ্ঞা অনুযায়ী 1 রিলেটেড টু 7, 2 রিলেটেড টু 6, 3 রিলেটেড টু 5। এবারে বলেছে তাহলে আর কোনগুলো পেলাম? 1 7, 2 6, 3 5,
এইগুলো পেলাম। আর ইনভার্স নির্ণয় করতে বলেছে। আমি একটু আগেই বলে দিয়েছি আর ইনভার্স মানে জাস্ট এলিমেন্টগুলো উল্টে দিলেই কিন্তু পেয়ে যাব আর ইনভার্স। আর ইনভার্স কীরকম পাবো? 7 1, উল্টে দাও, 6 2 5 3। ব্যাস, খুবই সোজা, কিছুই নেই এর মধ্যে। এবারে এর ক্ষেত্র আর পাল্লা নির্ণয় করতে হবে। আর ইনভার্সের ক্ষেত্র আর পাল্লা নির্ণয় করতে হবে। প্রথম এলিমেন্টগুলো তো ক্ষেত্র হয়, সেকেন্ড এলিমেন্টগুলো পাল্লা হয়, তাহলে কিছুই নেই। ক্ষেত্র ডোমেন অফ আর ইনভার্স, ফার্স্ট এলিমেন্টগুলো 7 6 5। রেঞ্জ পাল্লা আর ইনভার্স সেকেন্ড এলিমেন্টগুলো হয়। তাহলে দেখো, শিখে গেলে সমস্ত অঙ্ক এই নিয়মে তোমরা প্র্যাকটিস করবে। সমস্ত অঙ্ক আশা করি তোমরা পেরে যাবে। যেগুলো পারবে না সেগুলো আমাকে জানাবে, আমি করে দেব। এখানে দেখো একটা অঙ্ক আছে, এ সেটে এম সংখ্যক পদ আছে, বি সেটে এন সংখ্যক পদ আছে। এন এ হচ্ছে এম আর এন বি, এটা সেটে শিখেছিলাম যে বি সেটে এন সংখ্যক পদ থাকলে সেটাকে লিখতে হয় এরকম এন বি। এ সেটে এম সংখ্যক পদ থাকলে সেটাকে লিখতে হয় এন এ, এন এ সমান এম। এবারে বলছে এ সেটে এন সংখ্যক, এ সেটে এম সংখ্যক পদ এবং বি সেটে এন সংখ্যক পদ। তাহলে এ ক্রস বি সেটে কতগুলো পদ থাকবে সেটা আমরা শিখে গেছি, থাকবে এম ইন্টু এন, অর্থাৎ এম এন সংখ্যক পদ থাকবে। এবার দেখো, আমি বলেছি যে এ ক্রস বির যত রকম সাবসেট হয়, এ ক্রস বির যতগুলো সাবসেট হবে প্রত্যেকে এক একটা রিলেশন। তাহলে রিলেশনের অন্তর্গত কতগুলো এলিমেন্ট থাকবে? 2 mn সংখ্যক। এটা সেটেও একটা থিওরি আমি করিয়ে দিয়েছি। এ সেটে যদি একটা এলিমেন্ট থাকে, এ সেটের এলিমেন্টের সংখ্যা যদি হয় n, তাহলে এর সমস্ত সাবসেটের সংখ্যা হবে 2 n। এটা সেটে একটা করানো আছে। সেই ধর্ম কাজে লাগিয়েই এখানে আমরা রিলেশান, কতগুলো রিলেশান পাবো সেই ধর্ম কাজে লাগিয়েই এখানে পেয়ে যাব। এ ক্রস বিতে mn সংখ্যক এলিমেন্ট আছে, তাহলে এ ক্রস বির mn 2 সংখ্যক সাবসেট পাওয়া যাবে। আর প্রত্যেকটা সাবসেটই এক একটা রিলেশান। তাহলে রিলেশানের সংখ্যা সমান সাবসেটদের সংখ্যা। তাহলে এ ক্রস বিতে কতগুলো সাবসেট পাবো? 2 তাহলে কতগুলো রিলেশান পাবো? 2 এবার এই অঙ্কটা দেখো, এতে দেওয়া আছে, এতে কতগুলো এলিমেন্ট আছে? 1 2 3। তাহলে এনে কত পাচ্ছি? 3। তাহলে এ ক্রস এতে আমরা কতগুলো এলিমেন্ট পাবো? 3 × 3 = 9টা। তাহলে এ ক্রস এর যতগুলো সাবসেট হবে ঠিক ততগুলোই রিলেশান হবে। এ ক্রস এর সাবসেট হবে 2 9। তাহলে এ ক্রস এ সেটের ওপর সংজ্ঞাত সম্বন্ধের সংখ্যা কত হবে? বলে ফেলো। 2 9। এখানে এই অঙ্কটা দেখো, আর একটা রিলেশান এক্স ওয়াই সাজ দ্যাট এক্স একটি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে কীরকম? 0 +-1 +-2 এরকম ডট ডট চলতে থাকবে। এরা হচ্ছে পূর্ণ সংখ্যা। এবং আরও একটা নিয়ম, আরও একটা ধর্ম বলে দিয়েছে, mod x <3। 3-এর চেয়ে ছোট পজিটিভ পূর্ণ সংখ্যা কারা? এরাই হবে না? তাহলে এক্স কিন্তু এরা হবে। এবার ওয়াই কারা কারা হবে? ওয়াইয়েরও একটা ধর্ম বলে দিয়েছে, mod x - 3। তাহলে এই এক্সগুলো বসাও, বসিয়ে তার মড ভ্যালু নাও। দেখো এক্স এখানে 0 বসালে 0 - 3 মানে -3, তার মড নিলে 3 হবে। 1 বসাও, 1 - 3 -2, -2-র মড নিলে 2 হবে। 2 বসাও, 2 - 3 -1, তার মড নিলে 1 হবে। তাহলে এক্স পেলাম এটা, ওয়াই পেলাম এটা। তাহলে রিলেশানে কারা কারা থাকবে? রিলেশানে থাকবে, ফার্স্ট এলিমেন্টগুলো এক্সদের থাকবে 0 3 0 2 0 1 1 3 1 2 1 1 2 3 2 2 2 1
এটাই হলো রিলেশনটা। ব্যাস হয়ে গেল, খুবই সহজ। এই অঙ্কটা দেখো, এস দেওয়া আছে এক্স ওয়াইগুলো ন্যাচারাল নাম্বার আছে। ন্যাচারাল নাম্বার মানে 1 2 3 ডট 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 ইনফিনিটি পর্যন্ত, এরা হচ্ছে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যাগুলো আরও একটা ধর্ম বলে দিয়েছে, x+3y ইকুয়াল টু 12। এবার বসে বসে এক্সের মান একটা করে বসাও, দেখো ওয়াইয়ের মান কত পাও। দেখো এক্স প্রথমে 1 বসাচ্ছি, x1 বসালে এটা কত হবে, 3y ইকুয়াল টু 11। এটা পসিবল? এই ওয়াইটা কি ন্যাচারাল নাম্বার হবে? এদের মধ্যে কেউ হবে? হবে না, এটা একটা ভগ্নাংশ এসে যাবে, তাহলে এটা নেব না। এক্স যদি 2 বসাই তাহলে 3y ইকুয়াল টু 10, এটাও একটা ভগ্নাংশ হবে, এটাও নেব না। এক্স যদি 3 বসাই 3y ইকুয়াল টু কত পাবো, এখানে 9 পাবো, তাহলে y ইকুয়াল টু 3 হবে, তাহলে এটা নেওয়া যাবে। এক্স যদি 4 বসাই 3y ইকুয়াল টু 8 পাবো, এটা নেব না। এক্স যদি 5 বসাই 3y ইকুয়াল টু 7 পাবো, নেব না। এক্স যদি 4 বসাই, 6 বসাবো, এবারে ভুল হয়ে যাচ্ছে। এক্স যদি 6 বসাই তাহলে 3y কত পাবো, 6 পাবো, এখান থেকে y পাবো 2, তাহলে এটা নেব। এক্স যদি বলো বলো 7 বসাই 3y ইকুয়াল টু 5 পাবো, এটা নেব না। ঝটপট করে ফেলো। এক্স যদি 8 বসাই 3y ইকুয়াল টু পাবো 4, এটা নেব না। এক্স বসাবো 9, 3y পাবো 3, এখান থেকে y পাবো 1, এটা নেব। এক্স 10 বসাবো 3y পাবো কত পাবো, 2 পাবো, নেব না। এক্স 11 বসাবো 3y পাবো 1, নেব না। এক্স 12 বসাবো 3y পাবো 0, আর নেব না। আর আমরা এগোবো না, কারণ 0 পর্যন্ত এসে গেছে, এরপরে তো আর এরপরে নেগেটিভ এসে যাবে, আর সম্ভবই নয়, তাহলে এটাও নেব না। তাহলে দেখো কোনটা কোনটা পেলাম, x3 পেলাম, y3 পেলাম, আর কি পেলাম, 6 পেলাম, 2 পেলাম, x6 y2, আর পেলাম x9 হলে y পেলাম 1, তাহলে এই 3টে পেলাম, তাই তো। তাহলে এখানে এস রিলেশনের অন্তর্গত এই 3টে এলিমেন্ট পেলাম। তাহলে খুব সহজেই তোমরা এইভাবে লিখে দেবে, এস 336291। এবারে পড়ব চিত্রণ বা ম্যাপিং, অপেক্ষক বা ফাংশন। চিত্রণ বা অপেক্ষক, ম্যাপিং বা ফাংশন। ধরো তোমাকে আমি বলছি, আমি যা বলবো, আমি যে সংখ্যাটা বলবো তুমি তাকে তার বর্গ করে বলবে আমায়। আমি তোমাকে বললাম 2, তুমি আমাকে বললে 4, আমি তোমাকে বললাম 3, তুমি বললে 9। আমি যা বলবো তুমি জাস্ট তার বর্গ করে করে দেবে। তাহলে এখানে তুমি হচ্ছে ম্যাপিং। ম্যাপিং হলো একটা নিয়ম, যে নিয়মে একটা ইনপুট দেব, তার একটা আউটপুট বেরোবে। আরেকজনকে আমি বললাম, আমি যা সংখ্যা বলবো তুমি তার মডিউলাস ভ্যালু বলবে, অর্থাৎ পজিটিভ ভ্যালু বলবে। আমি বললাম -1, সে বলল 1। আমি বললাম 2, সে বলল 2। আমি বললাম -2, সে বলল 2। তাহলে এখানে সে কী করছে, ম্যাপিংয়ের কাজ করছে, অর্থাৎ নিয়মটা সে পালন করছে। আমি তাকে যে নিয়মটা বলে দিচ্ছি সে পালন করছে। এখানে নিয়মটা যে পালন করে সেই হলো ম্যাপিং বা ফাংশন। ফাংশনকে এফ দ্বারা ডিনোট করা হয়। এফ একটা ফাংশন। এখানে এফের মধ্যে আমি একটা ইনপুট এক্স দিচ্ছি, সে তাকে বলা হয়েছিল যে আমি যা দেব তাকে তুমি দ্বিগুণ করে পাঠাবে। তাহলে এই নিয়ম অনুযায়ী সে কাজ করবে। তাহলে এখানে এফ একটা ম্যাপিং। আবার একটা F1 নিচ্ছি, তাকে বলা হচ্ছে আমি তোমাকে যা দেব তুমি তার বর্গ করে পাঠাবে। তাহলে এখানে F1 একটা ম্যাপিং। F2 একটা ম্যাপিং নিচ্ছি, তাকে বলা হচ্ছে তোমাকে আমি যা দেব তুমি তার মড ভ্যালু দেবে। তাহলে এখানে এফ একটা ম্যাপিং।
অর্থাৎ এফ হলো একটা নিয়ম, যে নির্দিষ্ট নিয়ম মেনে একটা ইনপুট দিলে একটা আউটপুট আমি পাবো। এখানে যেটা ইনপুট দিচ্ছি, ধরো এ সেট থেকে বি সেটে একটা ম্যাপিং হচ্ছে, এ সেট থেকে আমি ইনপুট দিচ্ছি। এখানে রিলেশনের একটা স্পেশাল কেস হলো ম্যাপিং। ম্যাপিং হয়েছে মানে অবশ্যই রিলেশন আছে, রিলেশন আছে বলেই ম্যাপিং হচ্ছে। অর্থাৎ এখান থেকে এর সঙ্গে ওয়ানের একটা রিলেশন আছে, তবেই আমরা বলতে পারবো ওয়ান থেকে এতে একটা ম্যাপিং আছে। এখন দেখো, ম্যাপিংয়ের ধর্ম হচ্ছে একজন দু জায়গায় যেতে পারবে না। ধরো কোনো একটা জায়গায় সার্কাস হচ্ছে, কোনো একটা জায়গায় সিনেমা হচ্ছে, তুমি একা কি দুটো জায়গায় একসাথে যেতে পারবে না। কিন্তু তোমরা দুজন বন্ধু মিলে এক জায়গায় যেতে পারো। হয়তো তোমরা দুজন বন্ধু মিলে সার্কাস দেখতে গেলে, বা তোমরা দুজন বন্ধু মিলে সিনেমা দেখতে গেলে, তাহলে দুজন এক জায়গায় যাওয়া যায়, কিন্তু একজন দু জায়গায় যাওয়া যায় না। যখনই একজন দু জায়গায় যাবে, এটা নট ম্যাপিং, ম্যাপিং নয়। আবার এর প্রত্যেককে যেতে হবে, এই সেটের প্রত্যেকের সাথে এই সেটের কোনো না কোনো এলিমেন্টের সাথে রিলেশান হতেই হবে। যদি এমন হয় এখানে হয়তো এর সাথে এর রিলেশান আছে, এর সাথে এর আছে, কিন্তু এই চারটা ফাঁকা পড়ে রয়েছে, এরকম ক্ষেত্রে কিন্তু এটা ম্যাপিং নয়। এই ক্ষেত্রে বলবো এটা চিত্রণ নয়। এর সমস্ত এলিমেন্টকে ওখানে যেতে হবে, এবং এর একটা এলিমেন্ট কেবলমাত্র এর একটা এলিমেন্টের সাথেই রিলেটেড হতে পারে। এখানকার দুটো এলিমেন্ট 1 2 3 4 এ বি সি ডি, এখানে দুজন এক জায়গায় যেতে পারে, কিন্তু প্রত্যেককে যেতেই হবে। এখানে দেখো এরা প্রত্যেকে গেছে, কিন্তু এখানে প্রত্যেকটা জায়গা কভার হয়নি। অর্থাৎ দেখো, ধরো সিনেমা হলে গেছো, এরা দুজন বন্ধু সিনেমা দেখতে গেছে, এরা দুজন বন্ধু সিনেমা দেখতে গেছে, কিন্তু এই সিটটা আর এই সিটটা ফাঁকা আছে, এক্ষেত্রে ম্যাপিং হবে। এটা ডোমেন আর এটা কোডোমেন। এখানে এই কোডোমেনে ফাঁকা থাকতে পারে, কিন্তু ডোমেনে ফাঁকা থাকলে চলবে না, ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টকেই যেতে হবে। এবং এখানে দেখো কোডোমেনের মধ্যে এ আর সিতে ম্যাপিং হয়েছে, আর বি আর ডিটা ফাঁকা পড়ে রয়েছে। তাহলে এই কোডোমেনের এই পোর্শনটুকুকে, এই যে ম্যাপিং হয়েছে যাদের যাদের সাথে, এদেরকে বলা হবে রেঞ্জ সেট। এই রেঞ্জ সেট সাবসেট অফ কোডোমেন সেট। এখন এখানে দেখো 1 এর সাথে ম্যাপিং হয়েছে, 2 একের সাথে ম্যাপিং হয়েছে, তাহলে বলবো 1-এর ইমেজ হচ্ছে এ এবং 2-এর ইমেজ এ। উল্টো দিক থেকে বলবো এর প্রি ইমেজ 1, এর প্রি ইমেজ 2। তার মানে 1-এর প্রতিবিম্ব হলো এ, 2-এর প্রতিবিম্ব হলো এ, এর প্রাক প্রতিবিম্ব হলো 1, এর প্রাক প্রতিবিম্ব হলো 2। এখানে দেখো এক্সের ইমেজ এফএক্স দ্বারা লেখা হয়, এফএক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে এক্সের ইমেজ হলো ওয়াই, আর ওয়াইটা হলো এক্সের ইমেজ, আর ওয়াইয়ের প্রি ইমেজ হলো এক্স। দেখো এই ম্যাপিং শেখার জন্যই কিন্তু আমরা রিলেশন শিখেছিলাম, আবার রিলেশনের আগে কার্টেশিয়ান প্রোডাক্ট শিখেছিলাম, সব কিন্তু ম্যাপিং শেখার জন্যই এগুলো শিখেছিলাম। এবার তোমরা বলবে যে ম্যাপিং এত দরকারি কেন? ম্যাপিং খুবই দরকারি। ম্যাপিংয়ের প্রয়োগ ইঞ্জিনিয়ারিংয়ে, কম্পিউটার সায়েন্সে প্রচুর প্রয়োগ রয়েছে ম্যাপিংয়ে। এছাড়া আমাদের সায়েন্সে যখন আমরা ফিজিক্সে পড়েছিলাম এসি কারেন্টটা টাইমের ফাংশান। তারপরে এই যে আমরা ম্যাথমেটিক্সে এত ইকুয়েশান পড়ি, সমীকরণ, এই সমীকরণগুলো সব চলরাশির ফাংশান। এই ম্যাপিংকে এফ দ্বারা ডিনোট করা হয়, এরকম লেখা হয় ম্যাপিং এফ ফ্রম এ টু বি। এই অ্যারো চিহ্ন দেওয়া হলো মানে এ থেকে বিতে ম্যাপিং হলো। এখানে এটা হচ্ছে ডোমেন আর বিটা হচ্ছে কোডোমেন। এবার দেখো দুটো ম্যাপিং কখন তারা সমান হবে। দুটো ম্যাপিং সমান হতে গেলে দুটো নিয়ম মেনে চলতে হবে। এক তো তাদের ডোমেনটাকে সেম হতে হবে, আর হচ্ছে 2 নম্বর হচ্ছে এফ আর জি যদি দুটো ম্যাপিং বলি, এফএক্স ইকুয়াল টু জিএক্স হতে হবে
ফর অল এক্স বিলংস টু ডি মানে ডোমেন। এখানে ডিটা হচ্ছে এখানে ক্যাপিটাল এ, এই ক্ষেত্রে এখানে ডিটা হচ্ছে ক্যাপিটাল এ। তাহলে ফর অল এক্স বিলংস টু ডি, এখানে ডি মানে ডোমেন, ডোম। তাহলে ডোমেন সেম হতে হবে। আর দুটো ফাংশনের ডোমেনের যে সমস্ত পয়েন্ট আছে সেই সমস্ত পয়েন্টে সমস্ত ভ্যালু জিএক্স এবং এফএক্সের সমান হতে হবে। ডোমেনের বাইরের কোনো পয়েন্ট নিয়ে আমরা দেখব না, শুধুমাত্র ডোমেনে যে পয়েন্টগুলো আছে। আর একটা জিনিস এখানে বলে দিই, এখান থেকে দেখো কোডোমেন সেটের রেঞ্জ সেটটা হলো কোডোমেন সেটের একটা সাবসেট। আমরা রেঞ্জ সেটটাকে এফ এ দ্বারা ডিনোট করি। এই এফ এ সাবসেট অফ কোডোমেন, এর সমস্ত এলিমেন্টদের যে ইমেজটা কোডোমেন সেটে পাচ্ছি সেটাই এফ এ, আর এই এফ এটাই হচ্ছে রেঞ্জ সেট। রেঞ্জ সেটকে এফ এ দ্বারা ডিনোট করা হয়। দুটো ম্যাপিং সমান হতে গেলে দুটো নিয়ম বলে দিলাম, তাদের ডোমেন সেম হতে হবে, আর হচ্ছে এফ এবং জি দুটো ম্যাপিং সমান বলবো যদি তারা ডোমেনের সমস্ত পয়েন্টের জন্য তাদের ভ্যালুগুলো সেম হয়। এটা ঠিকঠাক বোঝা গেল না, উদাহরণের মাধ্যমে দেখলে একদম পরিষ্কার বোঝা যাবে। দেখো এই অঙ্কটা দেখো, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, এফ ফ্রম এ টু বি, এফ ফ্রম এ টু বি, এফ একটা ম্যাপিং এ থেকে বি, সেটা কিভাবে ডিফাইন করা, এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব। আর জি ফ্রম এ টু বি ম্যাপিংটা কীভাবে ডিফাইন করা, জি এক্স ইকুয়াল টু 6x² মাইনাস 11x প্লাস 6। তাহলে এখানে দেখো এফ ফ্রম এ টু বি এর ডোমেন কি, এফ ফাংশনের ডোমেন কি এ, জি ফ্রম এ টু বি, এখানে জি ফাংশনের ডোমেন কি এ। তাহলে প্রথম কন্ডিশন দুজনের ডোমেন সমান হয়ে যাচ্ছে। এবারে দেখব এফ এক্সের ভ্যালু আর জি এক্সের ভ্যালু ডোমেনের সমস্ত পয়েন্টের জন্য সমান হয় কি না। ডোমেনে কি কি আছে, 1 আছে, তাহলে F1 বসিয়ে দেখো, F1 1, G1 দেখো, G1 বসালে হবে 6 মাইনাস 11 প্লাস 6, এটা 1 হচ্ছে। F2 বসিয়ে দেখো 8 হচ্ছে, G2 বসিয়ে দেখো, এটা সমানও 8 হচ্ছে। F3 বসিয়ে দেখো, 3 বসালে এটা 9, 27। G3 বসিয়ে দেখো, এটাও 27 হচ্ছে। তাহলে এখানে দেখতে পেলাম ডোমেনের সমস্ত পয়েন্টের জন্য এফ এর মান আর জি এর মান কিন্তু সমান হচ্ছে। আর ডোমেনটা আগে সমান দেখিয়েই দিয়েছিলাম, তাহলে এখানে বলতে পারবো এফ ইকুয়াল টু জি। ঠিক আছে, এখানে আরেকটা কোশ্চেন দেখো, এ দেওয়া আছে 1 2 3 4 5 6, দেখাতে হবে যে এফ একটা দেওয়া আছে, জি একটা দেওয়া আছে, কি দেখাতে হবে, কোনটা ম্যাপিং দেখাতে হবে। তো ম্যাপিং দেখাতে গেলে আমাদের দেখাতে হবে যে ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের সাথে কোডোমেন সেটের কোনো না কোনো এলিমেন্টের সাথে ম্যাপিং হচ্ছে, মানে ডোমেন সেটের প্রত্যেককে যেতে হবে, এবং ডোমেন সেটের একজন কোডোমেন সেটে কেবলমাত্র একজনের সাথেই ম্যাপ করবে। এই দুটো ধর্ম দেখালেই আমরা ম্যাপিং কিনা বলতে পারবো, ম্যাপিং হবে বলতে পারবো। তাহলে দেখো আমরা আগে বলেছিলাম যে রিলেশনের একটা স্পেশাল কেস হলো ম্যাপিং, মানে রিলেশনের মধ্যে কিছু রিলেশন আছে তারা ম্যাপিং হয়, ম্যাপিং হয়েছে মানে তারা রিলেশন অবশ্যই হয়েছে। তাহলে দেখো এখানে একটা রিলেশন দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7, এই ধর্ম মেনে যে সমস্ত কার্টেশিয়ান প্রোডাক্টগুলো পাবো তাদেরকে নিয়ে যে সেটটা, সেটা একটা রিলেশন, সেই রিলেশনটা এখানে ম্যাপিং বলছে, সেই জন্য এখানে আর না লিখে এফ লিখছে। তাহলে দেখো এফ এক্স ওয়াই সাজ দ্যাট এফ সেই সমস্ত এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7। এবারে দেখো এই ডোমেন সেটে কাদের কাদের যোগফল 7 হয়, 2 5 হয়, 3 4 হয়,
1 6 হয়। তাহলে এফ এর অন্তর্গত এই পয়েন্টগুলো পাচ্ছি। এবার এটাকে আমি ডায়াগ্রাম দেখাচ্ছি। এটা ডোমেন, বিটা কোডোমেন, এতে আছে 1 2 3 4 5 6 কোডোমেন। 2টা এখানে ম্যাপিং হচ্ছে এ থেকে এতে ম্যাপিং, এখানে এ থেকে এতে ম্যাপিং, এখানেও আছে 1 2 3 4 5 6। দেখো 2টা ম্যাপিং হচ্ছে 5-এ, 3টা ম্যাপিং হচ্ছে 4-এ, 1টা ম্যাপিং হচ্ছে 6-এ। দেখো যেমন 2 5-এর সাথে রিলেটেড, ঠিক তেমনই 5 2-র সাথে রিলেটেড, কারণ 5 + 2 7 হয়। তাহলে এখানে আরও কতগুলো পয়েন্ট বাড়বে, 5 2 4 3 6 1, এরাও রিলেটেড। তাহলে এই এফ সেটটা এতগুলো এলিমেন্টদের নিয়ে রিলেটেড। তাহলে 4 কার সাথে রিলেটেড, 4 3-র সাথে রিলেটেড, 5 কার সাথে রিলেটেড, 2-র সাথে রিলেটেড, 6 কার সাথে রিলেটেড, 1-এর সাথে রিলেটেড। তাহলে এখানে দেখো ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্ট কোডোমেন সেটে কোনো না কোনো এলিমেন্টের সাথে ম্যাপ করেছে, এবং ডোমেন সেটের একটা এলিমেন্ট কোডোমেন সেটে কেবলমাত্র একটা এলিমেন্টেই ম্যাপ করেছে। তাহলে এটা একটা ম্যাপিং। এবার জিএক্সটাকে দেখো, জিএক্স জি সেই সমস্ত এক্স ওয়াইদের সেট যেখানে এক্স প্লাস ওয়াই গ্রেটার দ্যান 8। এবার কাদের কাদের যোগ করলে 8-এর চেয়ে বড় হচ্ছে, দেখো এখানে 6-এর সাথে 5 নিতে পারি, 5-এর সাথে 6, 5-এর সাথে 4 নেব, 4-এর সাথে 5 নেব, 3-এর সাথে 6 নেব, 6-এর সাথে 3 নেব, 6-এর সাথে 4 নেব, 6-এর সাথে 4 নেব, আর 4-এর সাথে 6 নেব। দেখো জি রিলেশনের মধ্যে এই এলিমেন্টগুলো পড়ছে। এবার এখানে ডায়াগ্রাম দেখি, এটা ডোমেন সেট, এটা কোডোমেন সেট, আছে 1 2 3 4 5 6, এখানে আছে 1 2 3 4 5 6। এবার দেখো 6 5-এ ম্যাপ করেছে, 6 5-এ ম্যাপ করেছে, 5 6-এ ম্যাপ করেছে, 5 6-এ ম্যাপ করেছে। আবার এখানে দেখতে পাচ্ছি 6 4-এ ম্যাপ করেছে, 6 4-এ ম্যাপ করেছে। দেখো এখানেই কিন্তু বলে দেবো যে ম্যাপিং হচ্ছে না, কারণ দেখো একটা এলিমেন্ট দু জায়গায় ম্যাপ করতে পারে না, একটা এলিমেন্ট একসাথে দু জায়গায় ম্যাপ হতে পারে না। একটা এলিমেন্টের সাথে কোডোমেন সেটের কেবলমাত্র একটা এলিমেন্টেরই ম্যাপিং হবে, তাই এটা ম্যাপিং নয়, জিটা ম্যাপিং নয়। আরও আছে দেখো 5 একবার 6-এ যাচ্ছে, 5 একবার 4-এ যাচ্ছে, 5 একবার 6-এ যাচ্ছে, 5 একবার 4-এ যাচ্ছে, তাহলে এটা ম্যাপিং নয়। দেখো এ 1 2 3 4-এর সেট এবং আর হলো বাস্তব সংখ্যা সেট। তোমরা নিশ্চয়ই বাস্তব সংখ্যা সেট বলতে কি বলছে বুঝতে পেরেছো। যদি কেউ না জেনে থাকো তাদের জন্য বলে দিই, বাস্তব সংখ্যা হলো 0 +-1 +-2 এরকম করে ডট ডট ইনফিনিটি পর্যন্ত, ভগ্নাংশ, মূলত, অমূলত, এই সমস্ত সংখ্যাদের নিয়ে যে সেটটা, সেটা হচ্ছে বাস্তব সংখ্যা সেট। এখানে এফটা বলে দিয়েছে এ থেকে রিয়েল নাম্বারে ম্যাপিং, এ থেকে রিয়েল নাম্বারে একটা ম্যাপিং, এইভাবে ডিফাইন করা আছে। তাহলে এই নিয়ম অনুসারে যে রিলেশনটা হবে সেই রিলেশনটাকে আমাদের লিখতে বলেছে সেট রূপে। তাহলে যখন এক্স 1 বসাবো তখন দেখো ইমেজটা পাবো 0, এক্স যখন 2 বসাবো তখন ইমেজটা পাবো 3, এক্স যখন 3 বসাবো ইমেজটা পাবো 8, এক্স যখন 4 বসাবো ইমেজটা পাবো 15। ব্যাস হয়ে গেল, এইটাই চেয়েছিল। এবার এর বলেছে পাল্লা নির্ণয় করতে। পাল্লা মানে রেঞ্জ। আমরা জানি এই যে অর্ডার পেয়ারের ফার্স্ট এলিমেন্টগুলো হয় ডোমেন বা ক্ষেত্র, আর সেকেন্ড এলিমেন্টগুলো হয় রেঞ্জ বা পাল্লা। তাহলে এফ রেঞ্জ অফ এফ
এটা কি হবে, জাস্ট সেকেন্ড এলিমেন্টগুলো 0, 3, 8, 15। আর দেখো এটা কিন্তু রিয়েল নাম্বারের একটা সাবসেট হয়ে যাচ্ছে, তাহলে রেঞ্জ সেট সাবসেট অফ আর। এই অঙ্কটা ভালো করে পড়ে ভালো করে বোঝার চেষ্টা করো। জেড অখণ্ড সংখ্যাসমূহের সেট। অখণ্ড সংখ্যাসমূহের সেট মানে 0 +-1 +-2 এইভাবে ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমরা জেড ক্রস জেডটা নির্ণয় করতে পারবো। জেড ক্রস জেডের একটা উপসেট এইভাবে ডিফাইন করা আছে, মানে এটা একটা রিলেশন। আমরা জেনেছিলাম এ ক্রস বির সাবসেট, যে কোনো সাবসেটই হচ্ছে একটা রিলেশন, সেরকম এখানে জেড ক্রস জেডের একটা সাবসেট এখানে দেওয়া আছে। এই নিয়ম অনুযায়ী এটা একটা রিলেশন দেওয়া আছে। এবারে আমাদের দেখাতে হবে এই রিলেশনটা কি ফাংশন হবে, অর্থাৎ ম্যাপিং হবে। ম্যাপিং হতে গেলে দুটো নিয়ম আমি আবারও বলছি, ডোমেন সেম হতে হবে আর একটা এলিমেন্ট, কেবলমাত্র একটা এলিমেন্টে ম্যাপ করবে এটা দেখাতে হবে। এখানে এটা ফাংশন হবে না, ম্যাপিং হবে না। কেন? ভালো করে লক্ষ্য করে দেখো, এক্স ওয়াই আমি যদি 2 নিই এক্সটাকে, আর ওয়াইটাকে যদি 3 নিই, তাহলে 2 গুণ 3 না, এটাকে আমি 6 নিচ্ছি। তাহলে 6 গুণ 2 এক্স ওয়াইটা হবে 12, আর এক্স প্লাস ওয়াইটা হবে 8। তাহলে একটা এরকম পেলাম। আর একটা এক্সটাকে যদি 3 নিই আর ওয়াইটাকে যদি 4 নিই, তাহলে দেখো এক্স ওয়াই 12 পাচ্ছি, আর এক্স প্লাস ওয়াই পাবো 7। তাহলে দেখো 12 একবার 8-এ ম্যাপ করছে, একবার 7-এ ম্যাপ করছে। এটা কি সম্ভব ম্যাপিংয়ের ক্ষেত্রে? এটা তো হবে না। ম্যাপিংয়ের ক্ষেত্রে একটা এলিমেন্ট দু জায়গায় ম্যাপ করতে পারে না, তাই এটা ম্যাপিং নয়। এখানে এফ একটা ফাংশন দেওয়া আছে, ভালো করে পড়ে নাও প্রশ্নটা। এফ একটা ফাংশন দেওয়া আছে, আমাকে এই পি আর কিউ এর মানটা বের করতে হবে। দুটো অজানা পি আর কিউ, দুটো অজানার জন্যে দুটো পয়েন্ট নিয়েই কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। 4টে পয়েন্ট ব্যবহার করার কোনো দরকারই পড়বে না এখানে। দেখো এফ এক্স, আমরা জানি ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু পি এক্স প্লাস কিউ দেওয়া আছে। এই ওয়াইয়ের মান, এই যে অর্ডার পেয়ারের ফার্স্ট মানটা এক্সের হয়, সেকেন্ড মানটা ওয়াইয়ের হয়। তাহলে দেখো এই 1 পয়েন্টটা বসাচ্ছি, 1 ইকুয়াল টু পি প্লাস কিউ। 2 নম্বরটা বসালে -5, এইটা ওয়াই, সেকেন্ডগুলো ওয়াই, তাহলে -5 ইকুয়াল টু পি প্লাস কিউ। এই দুটো সমাধান করে দেখো, পি পেয়ে যাবে। যদি যোগ করে দিই 2q সমান -4, তাহলে q ইকুয়াল টু -2, আর p পেয়ে যাব হচ্ছে 1 মাইনাস কিউ মানে 3। তাহলে পির মান 3 আর কিউ এর মান -2। তাহলে এফ এক্সটা এরকম পাচ্ছি 3x - 2। এবার এটাতে এই বাকি যে দুটো পয়েন্ট আছে বসিয়ে দেখো, এক্সের মান যদি 2 বসাই, 6 - 2 4, ওয়াইয়ের মান 4 পাচ্ছি। এক্সের মান 3 বসিয়ে দেখো, 9 - 2 7, মিলে যাচ্ছে। তাহলে পির মান 3 আর কিউ এর মান -2। আসবো বাস্তব চলের অপেক্ষক। বাস্তব মানে যে ফাংশানগুলো আমরা এখানে পড়ব, তার যে ভেরিয়েবলগুলো, চলগুলো সব বাস্তব সংখ্যা হতে হবে। তাহলে এফ একটা ফাংশান এক্স থেকে ওয়াই যদি মনে করি, তাহলে এই এক্সটাও হবে রিয়েল নাম্বারের সেট, ওয়াইটাও হবে রিয়েল নাম্বারের সেট। এখানে রিয়েল নাম্বার ছাড়া অন্য কিছু আমরা ভাববো না, সেই জন্য নাম হচ্ছে বাস্তব চলের অপেক্ষক। এখানে আমরা জানি ওয়াই ইকুয়াল টু এফ এক্স, ওয়াইয়ের মানটা এক্সের ওপর ডিপেন্ড করছে। এক্স ইনপুট দিচ্ছি, এফ নিয়ম অনুযায়ী একটা আউটপুট পাচ্ছি, সেটা হচ্ছে ওয়াই। তাহলে এখানে এক্সটা ইন্ডিপেন্ডেন্ট, মানে এক্স কারোর ওপর নির্ভরশীল নয়, কিন্তু ওয়াইটা দেখো, ওয়াইটা কিন্তু এক্সের ওপর নির্ভরশীল। এক্স যা ইনপুট দেবো সেটা এফ নিয়ম অনুযায়ী যেটা বেরোবে সেটাই ওয়াই। তার মানে এখানে এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এবারে ধ্রুবক অপেক্ষক, কনস্ট্যান্ট ফাংশন। কনস্ট্যান্ট ফাংশন মানে তুমি যাই দাও না কেন সে একটা রেজাল্ট দেবে কনস্ট্যান্ট। ধরো একটা কনস্ট্যান্ট কে ধরছি, তার মানে এফ এক্স ইকুয়াল টু কে। তুমি এক্সের জায়গায় যা ইচ্ছা ইনপুট দিতে পারো, কিন্তু
আউটপুটটা যেটা আসবে সেটা কেবলমাত্র কেই আসবে। এই ক্ষেত্রে এই ফাংশনটাকে বলা হয় ধ্রুবক ফাংশন, কনস্ট্যান্ট ফাংশন। উপাদান স্থির অপেক্ষক, আইডেন্টিটি ফাংশন, মানে এখানে তুমি যা ইনপুট দেবে সেইটাই আউটপুট হিসেবে বেরোবে। তুমি এক্স ইনপুট দিলে এক্স বেরোবে, 1 ইনপুট দিলে 1 বেরোবে, 2 ইনপুট দিলে 2 বেরোবে। তুমি যা ইনপুট করবে সেইটাই আউটপুট দেবে, সেই জন্য এটাকে বলা হয় আইডেন্টিটি ফাংশন। বহুপদ অপেক্ষক ফাংশন, এটাকে পলিনোমিয়াল ফাংশন বলা হয়। পলিনোমিয়াল ফাংশন তাই পি দিয়ে ডিনোট করা হয়। পলিনোমিয়াল ফাংশন পিএক্স কীরকম হয়, a0 x to the power n plus a1 x to the power n minus 1 plus dot dot an। এখানে a0 a1 dot dot a2 an, এখানে n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর a0 a1 a2 dot dot an এরা প্রত্যেকে ধ্রুবক। আর এই রাশিমালাটাকে বলা হবে বাস্তব চল x এর n-তম ঘাত বিশিষ্ট বহুপদ অপেক্ষক বা পলিনোমিয়াল ফাংশন। এবার দেখো মডিউলাস ফাংশন। এগুলো সব বাস্তব চলের অপেক্ষক যেহেতু, তাহলে এক্স একটা বাস্তব সংখ্যা। আর এফএক্স ফাংশনটা, এখানে মডিউলাস ফাংশন, এফএক্স ফাংশনটা হবে মড এক্স, মানে তুমি যা ইনপুট দেবে ও তার মড ভ্যালু দেবে। কীরকম, তুমি ধরো এক্স যেটা ইনপুট দিলে সেটা যদি গ্রেটার দ্যান জিরো একটা সংখ্যা দাও, ও সেই এক্সটা তখন আউটপুট দেবে। তুমি যদি এক্স ইকুয়াল টু 0 ইনপুট দাও, আউটপুট দেবে 0। তুমি যদি এক্সটা নেগেটিভ একটা সংখ্যা দাও, তাহলে ও কিন্তু সেই সংখ্যার আগে একটা নেগেটিভ চাপিয়ে তারপর আউটপুট দেবে। মানে তুমি -2 ইনপুট দিলে আউটপুট কিন্তু আসবে 2, মানে -2, মানে 2 আউটপুট আসবে। এবার আসবো সিগনাম ফাংশন। সিগনাম ফাংশন হলো এক্স যে কোনো বাস্তব সংখ্যা, তাহলে এফ এক্সটা এরকমভাবে ডিফাইন করা হয়, মড এক্স বাই এক্স যখন এক্স নট ইকুয়াল টু 0, আর এটা হবে 0 যখন এক্স ইকুয়াল টু 0। অর্থাৎ এটাকে আরেকটু সুন্দরভাবে লেখা যায়, যখন এক্স গ্রেটার দ্যান 0 তখন মড এক্স ইকুয়াল টু এক্স, এখানে দেখেছিলাম এক্স গ্রেটার দ্যান 0 হলে মড এক্স ইকুয়াল টু এক্স হয়, তাহলে তখন এটা কিন্তু 1 দাঁড়াবে। 1টা কখন হবে, যখন এক্স গ্রেটার দ্যান 0। তাহলে এক্স 0 হলে কি দাঁড়াবে, এক্স 0 হলে তো 0 লেখাই আছে, আর এক্স যদি লেস দ্যান 0 হয় তাহলে মড এক্সটা কী হবে, -x, তাহলে -x/x মানে -1। এটা হচ্ছে সিগনাম ফাংশন। এখানে দেখো এই যে মডিউলাস ফাংশন, মডিউলাসের ফাংশনের এর ক্ষেত্রটা হবে রিয়েল নাম্বারের সেট। মডিউলাস ফাংশনের ডোমেন হচ্ছে রিয়েল নাম্বারের সেট, সমস্ত রিয়েল নাম্বারের সেট, আর কোডোমেনটা হবে পজিটিভ রিয়েল নাম্বারের সেট আর প্লাস পজিটিভ রিয়েল নাম্বারের সেট। আর এখানে সিগনাম ফাংশনের ডোমেনটা হবে আর রিয়েল নাম্বারের সেট, আর কোডোমেনটাও আর হবে, এখানেও কোডোমেনটা আর কিন্তু রেঞ্জ সেট, পাল্লাটা হবে আর প্লাস পজিটিভ রিয়েল নাম্বারের সেট। আর এখানে কোডোমেনটা তো আর হবে কিন্তু রেঞ্জ সেট হবে, অর্থাৎ পাল্লা হবে 1 0 -1। এবার দেখে নেব বাস্তব চলের অপেক্ষকের ওপর কয়েকটি প্রক্রিয়া। দুটি অপেক্ষকের যোগ, আমরা সেটের ক্ষেত্রে পড়েছি দুটো সেটের যোগ, দুটো সেটের বিয়োগ, দুটো সেটের গুণ। এখানেও ঠিক সেই রকম অপেক্ষকের যোগ, অপেক্ষকের বিয়োগ, অপেক্ষকের গুণ, অপেক্ষকের ভাগ। দুটো অপেক্ষক নিচ্ছি, দেখো a from a to r আর g from b to r। দুটো অপেক্ষক নিচ্ছি f from a to r, g from b to r। দুটো অপেক্ষকের যোগ সেটা কীরকম হবে, f প্লাস g। এটা কোথা থেকে কোথায়, a ইন্টারসেকশন b থেকে r এ নেব, কারণ a তে ধরো কিছু এলিমেন্ট আছে, b তে কিছু এলিমেন্ট আছে, আমার a প্লাস জিটা সেটা এতেও আছে এমন এলিমেন্টদের নিয়ে কাজ হবে।
অর্থাৎ এতেও আছে এবং বিতেও আছে, সেটাই হবে এ প্লাস জি এর হচ্ছে ডোমেন। এফ প্লাস জি এই অপেক্ষকটা এরকম এফ এক্স প্লাস জি এক্স এইভাবে ডিফাইন হয়। এফ প্লাস জি এক্সটা এফ এক্স প্লাস জি এক্স এইভাবে এটা ডিফাইন হয়। এখানে আরও একটা বলে দিতে হবে, ফর অল এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি, মানে এ ইন্টারসেকশন বিতে যে সমস্ত এলিমেন্ট আছে সেই সমস্ত এলিমেন্টের জন্য এই রিলেশনটা ডিফাইন্ড। দুটো অপেক্ষকের বিয়োগফল, এ ফ্রম আগের মতো এ থেকে আর যদি একটা ম্যাপিং হয়, জি ফ্রম বি থেকে আর যদি একটা ম্যাপিং হয়, তাহলে দুটো অপেক্ষকের বিয়োগফল এফ মাইনাস জি, সেটা হবে এ ইন্টারসেকশন বি থেকে আর এ। আর এফ মাইনাস জিটা কীভাবে ডিফাইন হবে, এফ মাইনাস জি এক্সটা ডিফাইন হবে এফ এক্স মাইনাস জি এক্স। এই রিলেশনটা ভ্যালিড কার জন্য, ফর অল এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বিতে যে সমস্ত এক্স আছে তাদের জন্য এই রিলেশনটা ভ্যালিড হবে। দুটো অপেক্ষকের গুণফল ওই একই রকমভাবে এ ফ্রম এ টু বি, জি ফ্রম বি টু আর যদি দুটো ফাংশন হয়, তাহলে দুটো অপেক্ষকের গুণফল এফ ইন্টু জি, এফ ইন্টু জি এটা হবে এ ইন্টারসেকশন বি থেকে আর এ একটা ম্যাপিং। এর ডিফাইন কীভাবে হবে, এফ ইন্টু জি এক্স ইকুয়াল টু এফ এক্স ইন্টু জি এক্স, ভ্যালিড ফর অল এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি। দুটি অপেক্ষকের ভাগফল একই রকমভাবে এ ফ্রম এ টু আর, জি ফ্রম বি টু আর, এফ এক্স বাই জি এক্স এটাকে ভাগফল বলা হবে, এটাকে ডিনোট করা হয় এফ বাই জি ইন্টু এক্স। এই এফ বাই জি ইন্টু এক্স এটা কোথা থেকে কোথায় যায়, এ ইন্টারসেকশন বি মাইনাস জি এক্স ইকুয়াল টু জিরো হবে যে সমস্ত এক্সের জন্য, সেই সমস্ত এক্সগুলো নেওয়া যাবে না। জি এক্স ইকুয়াল টু জিরো হয়ে যাবে যে সমস্ত এক্সের জন্য, সেই এক্সগুলো নেওয়া যাবে না। তাহলে এখানে এটা হবে এ ইন্টারসেকশন বি মাইনাস সেই সমস্ত এক্সগুলো বাদ যাবে যাদের জন্য জি এক্সটা হচ্ছে জিরো হয়। ঠিক আছে, এটা থেকে আর এ ম্যাপিং ডিফাইন কীভাবে হবে, এফ বাই জি এক্স এটা সমান এফ এক্স বাই জি এক্স for all x belongs to a intersection b minus x gx equal to 0, gx equal to 0 হলে নিচেরটা 0 হলে এটা অসঙ্গত হয়ে যায়, সেই জন্য নিচেরটা 0 নেওয়া যাবে না। নিচেরটা 0 হবে যে সমস্ত এক্সের জন্য, সেই সমস্ত এক্সগুলোকে আমরা বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে ইন্টারসেকশনে যে এলিমেন্টগুলো পড়ে থাকবে সেই এলিমেন্টগুলো সেগুলোকেই আমরা ডোমেন হিসেবে ধরব। এখানে দেখো একটা অঙ্ক দেওয়া আছে, এফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে ই টু দি পাওয়ার এক্স প্লাস এ, জি এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার এবং এইচ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার বি স্কোয়ার এক্স হলে এইটা নির্ণয় করতে হবে। তো করে ফেলি, জি অফ এফ এক্স বাই এইচ এক্স, জি অফ এফ এক্সের মান বসিয়ে দাও, জির ভেতরে এফ এক্সের মান কী দেওয়া আছে, ই টু দি পাওয়ার এক্স প্লাস এ, এফ এক্সের মান এটা বসিয়ে দিলাম, এইচ এক্স যেমন আছে থাক। এবারে দেখো ভিতরে যেটা আছে ই টু দি পাওয়ার এক্স প্লাস এ, এটাকে পুরোটাকে এক্স ভাবো, তাহলে জি অফ এক্স থাকলে কি হয়, এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার, এখানে এক্স মানে ই টু দি পাওয়ার এক্স প্লাস এ তার বি স্কোয়ার, আর নিচে কি আছে, নিচে এইচ এক্সের মানটা বসিয়ে দাও, এইচ এক্সের মান হচ্ছে ই টু দি পাওয়ার বি স্কোয়ার এক্স। এবার এটা দেখো এটা হয় ই টু দি পাওয়ার, এই বি স্কোয়ারটা এর সাথে গুণ হবে পাওয়ারের সাথে, বি স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার এ বাই ই টু দি পাওয়ার বি স্কোয়ার এক্স। এটা সমান কী হয়, ই টু দি পাওয়ার নিচে যেটা আছে সেটা পাওয়ারে উঠে মাইনাস হয়ে যায়, ই টু দি পাওয়ার বি স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার এক্স, এটা সমান হয় ই টু দি পাওয়ার বি স্কোয়ার এ বা ই টু দি পাওয়ার এ বি স্কোয়ার। তাহলে এটার মান হলো ই টু দি পাওয়ার এ বি স্কোয়ার। এবার এই অঙ্কটা দেখো,
দুটি বাস্তব অপেক্ষক এফ এবং জি যথাক্রমে এফ এক্স ইকুয়াল টু লগ ই বেস 1 - এবং জি এক্স বক্স এক্স। বক্স এক্স মানে হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার নট গ্রেটার দ্যান এক্স, মানে এর ভিতরে এক্সের তুমি যে মানটা দেবে একটা ইন্টিজার ভ্যালু হবে, কিন্তু সেই ইন্টিজার ভ্যালুটা এক্সের চেয়ে বড় হবে না। আচ্ছা, এবার দেখে নেব এফের ডোমেনটা দেখে নেব। আমরা তো জানি এইগুলো বাস্তব চলের অপেক্ষক, মানে রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে, মানে এটা পুরোটাই একটা রিয়েল নাম্বার। এদিকে -ইনফিনিটি, এদিকে +ইনফিনিটি, এই সমস্ত রিয়েল নাম্বারের জন্য এই ফাংশনটা ডিফাইন করা। কিন্তু এখানে দেখো লগ এক্স যদি 0 হয় সেটা কিন্তু গণ্ডগোলের জিনিস হয়। লগ এক্স 0 মানে আনডিফাইন্ড, অসংজ্ঞাত। তাহলে সংজ্ঞাত কখন হবে? যখন 1 - এক্সটা গ্রেটার দ্যান 0 হবে। 1 - এক্সটা যদি 0 হয়ে যায় তাহলে গণ্ডগোলের জিনিস। তাহলে 1 - এক্সটা যদি গ্রেটার দ্যান 0 হয়, নেগেটিভও নেওয়া যাবে না, 1 - এক্সটা গ্রেটার দ্যান 0 নিতে হবে। তাহলে 1 - এক্সটা যদি গ্রেটার দ্যান 0 নিই, অর্থাৎ এক্স লেস দ্যান 1, তার মানে এখানে কোনো একটা জায়গায় 1 আছে মনে করো, এই 1-এর এদিকে এই ফাংশনটা ডিফাইন্ড, সংজ্ঞাত। তাহলে এই এফএক্সের ক্ষেত্রে ডোমেনটা কি হবে? ডোমেনটা হবে -ইনফিনিটি থেকে 1। দেখো, -ইনফিনিটি থেকে 1 এরকম নেব। এবার জিএক্সের ক্ষেত্রে জিএক্সের ডোমেন কিন্তু গোটা রিয়েল নাম্বারটা। এবার দেখো এফটা পাচ্ছি -ইনফিনিটি টু 1, -1 থেকে আরে, আর জিটা পাচ্ছি আর থেকে আরে। তাহলে আমাদের এফ প্লাস জি নির্ণয় করতে গেলে এফ প্লাস জির ডোমেনটা কী হবে? এফ প্লাস জির ডোমেনটা হবে, এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এ ইন্টারসেকশন বি। এখন আর ইন্টারসেকশন -ইনফিনিটি টু 1, এটা -ইনফিনিটি টু 1 হয়। তাহলে এফএক্স এফ প্লাস জি এক্স, এটা হবে এফএক্স প্লাস জি এক্স, অর্থাৎ লগ ই বেস 1 - এক্স প্লাস বক্স এক্স ফর অল এক্স বিলংস টু -ইনফিনিটি 1। এইটা ডোমেন হবে। এই ফাংশনের ক্ষেত্রে ডোমেনটা হবে এটা, ক্ষেত্রটা হবে এটা, এবং এফএক্স প্লাস জিএক্স এর মানটা হবে এরকম। পরেরটা ওই একই রকম ডোমেন হবে এইটাই। দেখো এটা একেরটা হলো। এবার দুইয়েরটা দেখো, আমরা এর এফ মাইনাস জি নির্ণয় করব। এফ মাইনাস জিটা -ইনফিনিটি টু 1 থেকে আর এ হবে ম্যাপিংটা। আর এফ মাইনাস জিটা কীভাবে ডিফাইন্ড হবে না, এফ মাইনাস জি এক্স ইকুয়াল টু এফ এক্স মাইনাস জি এক্স। এই এক্সগুলো কোথা থেকে নেব? সব এক্স কোথা থাকবে? এটা হচ্ছে ফর অল এক্স কোথায় থাকবে না, -ইনফিনিটি টু 1। -ইনফিনিটি টু 1-এর মধ্যে যে সমস্ত এক্স, সেই সমস্ত এক্সের জন্য এই সম্পর্কটা ডিফাইন্ড। 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা হচ্ছে এফ ইন্টু জি। এখানে এফ ইন্টু জিতে আমরা একটু আগে ডেফিনেশন পড়ে নিয়েছি। এফ ইন্টু জিটাও ওই -ইনফিনিটি টু 1, মানে এ ইন্টারসেকশন বি থেকে আরে যায়। তো এখানে এ ইন্টারসেকশন বি মানে -1 টু ইনফিনিটি, -ইনফিনিটি টু 1 থেকে আরে। কীভাবে ডিফাইন্ড? এফ জি, এটা এক্স ইকুয়াল টু এফ এক্স ইন্টু জি এক্স। ও এখানে এটা লিখে দেবে, এফ এক্সের মানটা লিখে দেবে লগ ই 1 - এক্স মাইনাস বক্স এক্স। আর এখানে এটা লিখবে লগ ই বেস 1 - এক্স বক্স এক্স ফর অল এক্স বিলংস টু -ইনফিনিটি টু 1। এবার আসবো 4 নম্বরটায়। এবারে দেখো আমরা এফ বাই জি অপেক্ষকটা নির্ণয় করব। এফ বাই জি নির্ণয় করতে গেলে জি এক্স ইকুয়াল টু 0 হবে যে সমস্ত এক্সের জন্য, সেই এক্সগুলো বাদ দিতে হবে ডোমেন থেকে। তাই জি এক্স ইকুয়াল টু 0 হবে কখন? যখন বক্স এক্স ইকুয়াল টু 0 হবে। বক্স এক্স ইকুয়াল টু 0 কখন হবে? যখন এটা মনে করো একটা রিয়েল নাম্বারের লাইন, এখানে এই লাইনের ওপর সমস্ত রিয়েল নাম্বাররা আছে।
বক্স এক্সের অর্থ হলো গ্রেটেস্ট ইন্টিজার নট গ্রেটার দ্যান এক্স, মানে গ্রেটেস্ট ইন্টিজার হবে কিন্তু এক্সের চেয়ে বড় হবে না। তাহলে যখন 0 থেকে 1-এর মধ্যে, 1-এর আগে পর্যন্ত যে সমস্ত সংখ্যা, 0 থেকে 1-এর আগে পর্যন্ত যে সমস্ত সংখ্যা আছে, যে সমস্ত রিয়েল নাম্বার আছে, তাদের জন্য বক্স এক্সের মান 0 হবে। আর 1 থেকে 2-এর আগে পর্যন্ত, 1 থেকে 2-এর আগে পর্যন্ত আবার তাদের বক্সের মান হবে 1। 2 থেকে 3-এর আগে পর্যন্ত যে সমস্ত রিয়েল নাম্বার আছে তাদের বক্সের মান হবে 2। 0 থেকে -1-এর মধ্যে যে সমস্ত রিয়েল নাম্বার আছে তাদের বক্স এক্সের মান হবে -1। 0 আগে পর্যন্ত, -1 থেকে 0-র আগে পর্যন্ত যে সমস্ত রিয়েল নাম্বার আছে তাদের বক্সের মান হবে -1। তাহলে এখানে বক্স এক্স ইকুয়াল টু 0 হচ্ছে কোন কোন এক্সের জন্য? যে এক্সগুলো 0 থেকে 1-এর আগে পর্যন্ত যে সমস্ত রিয়েল নাম্বার আছে। তাহলে দেখো সেটা লিখেছি, 0 থেকে 1-এর আগে পর্যন্ত যে সমস্ত রিয়েল নাম্বার আছে তাদের জন্য বক্স এক্সটা 0। এটাকে এইভাবে লেখা যায়, এক্স বিলংস টু 0 1, মানে 1টা নেব না, 1-এর আগে পর্যন্ত, 0 থেকে 1-এর আগে পর্যন্ত। তাহলে এফ বাই জি ফাংশনটা এর ডোমেন কি হলো? -ইনফিনিটি টু 1 মাইনাস জি এক্স ইকুয়াল টু 0 হচ্ছে এই ইন্টারভ্যালের এক্সের জন্য। তাহলে এই ইন্টারভ্যালটা বাদ দিয়ে দেবো। এই ইন্টারভ্যালটা বাদ দিয়ে দিলে -ইনফিনিটি থেকে 1 এদিকে -ইনফিনিটি আছে, -ইনফিনিটি থেকে 1 এই পর্যন্ত, তার থেকে 0 to 1 বাদ দিয়ে দিলে পড়ে থাকবে -ইনফিনিটি টু 0। দেখো লিখেছি -ইনফিনিটি টু 0, এখান থেকে আর এ হচ্ছে এফ বাই জি ম্যাপিংটা হচ্ছে। তাহলে এফ বাই জি ম্যাপিংয়ের ডোমেনটা কোনটা হচ্ছে? -ইনফিনিটি টু 0। এবার এফ এক্স বাই জি এক্স, এটা এইভাবে ডিফাইন্ড এফ এক্স বাই জি এক্স। তাহলে মানগুলো বসিয়ে দিয়েছি, লগ ই 1 - x বাই বক্স এক্স ফর অল এক্স বিলংস টু -ইনফিনিটি টু 0, -ইনফিনিটি টু 0 সমস্ত এক্সের জন্য এই রিলেশনটা ভ্যালিড। 5-এরটা দেখো, 5-এরটা নির্ণয় করতে বলেছে, জি বাই এফ অপেক্ষকটা নির্ণয় করতে বলেছে। এখানে আমাদের জি বাই এফ অপেক্ষকটা নির্ণয় করতে গেলে এফ এক্স ইকুয়াল টু 0 হবে কোন কোন এক্সের জন্য, সেই এক্সগুলোকে বাদ দিতে হবে। এফ এক্স ইকুয়াল টু 0 অর্থাৎ লগ ই বেস 1 - x, এটা 0। আমরা জানি log 1 0, তাহলে 1 - x সমান 1, এখান থেকে x ইকুয়াল টু 0, তাহলে জাস্ট এক্সটা বাদ দেবো। তাহলে ডোমেনটা কি হবে? -ইনফিনিটি টু 1 থেকে 0টাকে বাদ দেব, 0টাকে বাদ দেব, এখান থেকে আরে এই ম্যাপিংটা হবে। এই 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 ইন্টারভ্যালটার অর্থ কি? এটার অর্থ হলো -ইনফিনিটি থেকে, এটা আছে -ইনফিনিটি থেকে 1 পর্যন্ত ছিল, এখান থেকে এখানে একটা 0 আছে, 0টাকে জাস্ট বাদ দিয়ে দেবো। তাহলে -ইনফিনিটি টু এই ওপেন ইন্টারভ্যাল 0, আবার ওপেন ইন্টারভ্যাল থেকে 1, -ইনফিনিটি টু 0 ইউনিয়ন 0 থেকে 1, 1টাকে নেব এরকম, কারণ এখানে ওপেন ছিল, এখান থেকে আর। তাহলে এইটা হলো এফ বাই জির ডোমেন। এবার এফ বাই জি, না এখানে জি বাই এফ নির্ণয় করছিলাম, জি বাই এফ এক্স কীভাবে ডিফাইন্ড? জি এক্স বাই এফ এক্স, জি এক্স ছিল বক্স এক্স আর এফ এক্স ছিল লগ ই বেস 1 - x ফর অল এক্স, সমস্ত এক্সের জন্য, ফর অল এক্স বিলংস টু -ইনফিনিটি টু 0 ইউনিয়ন 0 to 1। এই অঙ্কটা পড়ো, এই অঙ্কটা ভালো করে বোঝো। বাস্তব অপেক্ষকের সংজ্ঞার অঞ্চল নির্ণয় করতে দিয়েছে, দুটো অপেক্ষক দিয়ে দিয়েছে, তাদের সংজ্ঞার অঞ্চল অর্থাৎ ডোমেন, ক্ষেত্র বের করতে হবে, কোন জায়গা এটা ডিফাইন্ড সেটা বের করতে হবে। এবার দেখো এফ এক্স যে জিনিসটা দেওয়া আছে 1/√, রুটের ভেতরে একটা জিনিস দেওয়া আছে, রুটের ভেতরে এটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে এটা কাল্পনিক হয়ে যাবে। তোমরা জটিল রাশি পরে পড়বে, বুঝতে পারবে যে এটা রুটের ভেতর নেগেটিভ আসা মানে এটা কাল্পনিক হয়ে যাবে। তাহলে রুটের ভেতর নেগেটিভ আসা চলবে না। রুটের ভেতর যদি 0 হয়ে যায় তাহলে এই জিনিসটা 0, তাহলে 1/0 সেটা আবার আনডিফাইন্ড, অসংজ্ঞাত, গণ্ডগোলের জিনিস, তাহলে 0 নেওয়া চলবে না। তাহলে একমাত্র এটা গ্রেটার দ্যান 0 হলে তবেই এটা কিন্তু ডিফাইন্ড হবে। তাহলে এবার দেখে নিই এই ফাংশনটা যেটা দেওয়া আছে এক্স প্লাস বক্স এক্স, এটা কখন 0 হয়? এটা 0 হবে তখন যখন এক্স ইকুয়াল টু 0 হয়। এটা পজিটিভ হবে অর্থাৎ গ্রেটার দ্যান 0 হবে তখন যখন এক্স গ্রেটার দ্যান 0। এটা নেগেটিভ হবে যখন এক্স লেস দ্যান 0। এবার জিনিসটা ভালোভাবে বুঝিয়ে দিই,
এই ধরো একটা বাস্তব সংখ্যা, এই লাইনের উপরে সমস্ত বাস্তব সংখ্যা আছে, এদিকে মাইনাস ইনফিনিটি, এদিকে প্লাস ইনফিনিটি। এখন দেখো যদি জিরোতে নিই, 0 পয়েন্টে নিই, তাহলে এক্স নিজে 0 আর বক্স এক্সের মানও 0। ইন্টিজার পয়েন্টে বক্স এক্সের মান 0 হয়। এক্স ইকুয়াল টু 1-এ বক্স এক্সের মান 1, এক্স ইকুয়াল টু 0-তে বক্স এক্সের মান 0, এক্স ইকুয়াল টু -1-এ বক্স এক্সের মান -1। তাহলে ইন্টিজার পয়েন্টগুলোতে বক্স এক্সের মান সেই ইন্টিজার পয়েন্টগুলোই হয়। তাহলে 0-তে বক্স এক্সের মান 0 আর এক্স নিজে 0, তাহলে 0 পয়েন্টে এটা 0। এবার যদি গ্রেটার দ্যান 0 হয়, এক্স গ্রেটার দ্যান 0 মানে 0 থেকে এদিকে, 0 থেকে এদিকে, 0 থেকে 1 পর্যন্ত এইটুকুর মধ্যে যদি আমরা এক্সটাকে নিই, তাহলে বক্স এক্সের মান 0 পাবো। এখান থেকে এইটুকুর মধ্যে নিলে এটা 2, এইটুকুর মধ্যে নিলে বক্স এক্সের মান 1 পাবো। অর্থাৎ এক্স গ্রেটার দ্যান 0 হলে এক্স 0 থেকে বড়, সেখানে এক্স নিজে গ্রেটার দ্যান 0 আর বক্স এক্সের মান হয় 0 নয় 0-র চেয়ে বড়। তাহলে টোটাল জিনিসটার মান গ্রেটার দ্যান 0। যখন এক্স লেস দ্যান 0, যখন এক্স 0-র চেয়ে ছোট, তখন এক্স নিজে লেস দ্যান 0 আর বক্স এক্সের মানও লেস দ্যান 0 হবে। এখানে -1, এইটুকুর মধ্যে এক্স নিলে সেটার বক্স মান দেয় -1। এখান থেকে এইটা -2, এইটুকুর মধ্যে এক্স নিলে তার বক্সের মান দেবে -2। তাহলে যখন এক্স লেস দ্যান 0 নিচ্ছি, এক্স নিজে লেস দ্যান 0 আর বক্স এক্সের মানও দেখতে পাচ্ছি লেস দ্যান 0, তাহলে দুটোর যোগফলও লেস দ্যান 0। তাহলে এখান থেকে এইটুকু বুঝলাম যে যখন এক্স 0 হবে তখন এক্স প্লাস বক্স এক্স 0, যখন এক্স গ্রেটার দ্যান 0 হবে তখন এক্স প্লাস বক্স এক্স গ্রেটার দ্যান 0, যখন এক্স লেস দ্যান 0 হবে তখন এক্স প্লাস বক্স এক্স লেস দ্যান 0। কিন্তু আমাদের এখানে দেখো 1/, হয়ে আছে, তাই ইকুয়াল টু 0 নেওয়া যাবে না, লেস দ্যান 0 নেওয়া যাবে না। তাহলে একমাত্র এটা নিতে হবে। এটা নেওয়ার অর্থ এই 0 থেকে এই পারে সমস্ত রিয়েল এক্সের জন্য এই ফাংশনটা ভ্যালিড। তাহলে এই ডোমেন বা ক্ষেত্র বা সংজ্ঞার অঞ্চল, ডোমেন অফ এফ এক্স, এটা কী দাঁড়াচ্ছে? 0 থেকে ইনফিনিটি, এটাই হচ্ছে এর ডোমেন। 2 নম্বরটা দেখা যাক। 2 নম্বরটা দেখো, এটা 1 নম্বরটা হলো। 2 নম্বরটা দেওয়া আছে, রুটের ভেতর দেওয়া আছে এক্স মাইনাস বক্স এক্স। এখন এক্স মাইনাস বক্স এক্স এই জিনিসটা 0 হবে তখন যখন এক্স জেডে থাকবে, অর্থাৎ ইন্টিজার হবে। সমস্ত ইন্টিজার পয়েন্টের জন্য 1-এর জন্যে বক্স এক্স 1, 2-এর জন্যে বক্স এক্স 2, 3-এর জন্যে বক্স এক্স 3, -1-এর জন্য বক্স এক্স -1, 0-এর জন্য বক্স এক্স 0। সমস্ত ইন্টিজার পয়েন্টে এই এক্সের বক্স এক্স ইকুয়াল টু এক্স হয়। ইন্টিজার পয়েন্টের জন্য বক্স এক্স ইকুয়াল টু এক্স হয়। তাহলে তখন এক্স মাইনাস এক্স 0 হয়ে যাচ্ছে। তাহলে ইন্টিজার পয়েন্টে এটা 0, আর আমরা 0টা নেব না, যেহেতু 1/, হয়ে আছে, তাহলে 0টা নেব না। এবারে জেড ছাড়া সমস্ত বাস্তব সংখ্যার জন্য এটা এই এক্স মাইনাস বক্স এক্স এটা 0 আর 1-এর মধ্যে লাই করে, অর্থাৎ এটার মান হচ্ছে প্রপার ফ্র্যাকশান হয়, প্রকৃত ভগ্নাংশ হয়। আমি এটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, এটা যদি একটা বাস্তব সংখ্যার সেট হয়, -ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত এই লাইনের ওপর সমস্ত বাস্তব সংখ্যা আছে। এখন তুমি নিচ্ছ 0 থেকে 1-এর মধ্যে যে কোনো একটা সংখ্যা নিচ্ছ, ধরো এরকম নিচ্ছ 0 প্লাস হাফ। তাহলে 0 প্লাস হাফ মানে এক্সের মান হাফ আর বক্স এক্সের মান কিন্তু 0, তাহলে এটা দাঁড়াচ্ছে হাফ। এটা প্রপার ফ্র্যাকশান পাচ্ছি। 1 থেকে 2-র মধ্যে নেব, 1 থেকে 2-র মধ্যে নেব, তাহলে 1 প্লাস ধরো হাফ নিলাম, 1 প্লাস হাফ, এক্সের মান 1 প্লাস হাফ, বক্স এক্সের মান হবে 1, তাহলে 1 এখানে মাইনাস হবে যেহেতু ফাংশানে মাইনাস ছিল। তাহলে এক্সের মান 1 আর বক্স এক্সের মান হচ্ছে, এক্সের মান 1 প্লাস হাফ আর বক্স এক্সের মান 1, এটা দাঁড়াচ্ছে হাফে। এটাও একটা প্রপার ফ্র্যাকশান। 2 থেকে 3-র মধ্যে নাও, 2 থেকে 3-র মধ্যে নাও, ধরো 2 প্লাস হাফ নিচ্ছি, 2 প্লাস হাফ এক্সের মান আর এর বক্স এক্সের মান কত হবে? 2 হবে, তাহলে -2, এটাও হাফ দাঁড়াচ্ছে। এটা আমি হাফ নিচ্ছি, এটা তুমি 1-এর 3 নিতে পারো, এটা 1-এর 3 আসবে, এরকম। এবার এদিকে একটা নেওয়া যাক, এটা 0 ছিল, এটা -1, ধরো এইখানে নিচ্ছ তুমি। এখানে নিলে এক্সের মান হচ্ছে ধরো -1,
-1 প্লাস 1/3 নিলে এক্সের মান, তার বক্স এক্সের মান কি দাঁড়াবে? তার বক্স এক্সের মান দাঁড়াবে -1 মাইনাস অফ -1। তার মানে এইটা কেটে যাবে, গিয়ে 1/3 দাঁড়াবে। সেটাও একটা প্রপার ফ্র্যাকশান, এবং এই প্রপার ফ্র্যাকশানগুলো তুমি দেখো 0 থেকে 1-এর মধ্যেই থাকছে। তাহলে ইন্টিজার ছাড়া বাকি সমস্ত রিয়েল নাম্বারের জন্য এক্স মাইনাস বক্স এক্সের মানটা কিন্তু 0 থেকে 1-এর মধ্যে থাকবে। তাহলে এক্ষেত্রে জিএক্সের ডোমেন কি হবে? ডোমেন অফ জিএক্স হবে আর মাইনাস জেড। রিয়েল নাম্বার থেকে জেডটা বাদ দিলে যে সমস্ত নাম্বার পড়ে থাকবে, যে সমস্ত সংখ্যাগুলো পড়ে থাকবে, সেই সংখ্যার জন্যে এই ফাংশনটা কিন্তু ভ্যালিড। অর্থাৎ এই ফাংশনের সংজ্ঞার অঞ্চল হলো আর মাইনাস জেড। এবার দেখো আর একটা অঙ্ক দেখো। এই অঙ্কটাতে বলেছে প্রত্যেকটি অপেক্ষকের পাল্লা নির্ণয় করো, রেঞ্জ নির্ণয় করতে হবে, কোথা থেকে কোন পর্যন্ত এই অপেক্ষাগুলো বিস্তৃত। একের দাগেরটা দেখো, সমস্ত রিয়েল নাম্বারের জন্য, সমস্ত রিয়েল নাম্বার এক্স বিলংস টু রিয়েল নাম্বার, সমস্ত এক্সের জন্য, রিয়েল নাম্বারে আছে এমন সমস্ত এক্সের জন্য x-3 এর মডটা সবসময় রিয়েল হয়। তাহলে এই অপেক্ষকের ডোমেন হলো আর। বোঝা গেল? এবার আমরা এখানে তো বের করতে বলেছে পাল্লা, রেঞ্জ। তাহলে রেঞ্জটা দেখব। প্রথমে দেখছি x-3 সমস্ত এক্সের জন্য, এক্স বিলংস টু রিয়েল নাম্বার, সমস্ত রিয়েল নাম্বারের এক্সের জন্য x-3 তার মড জিনিসটা সবসময় পজিটিভ হয়, অর্থাৎ এটা 0 থেকে বড় অথবা 0-এর সঙ্গে সমান হবে, ইনফিনিটির চেয়ে অবশ্যই ছোট হবে। ইনফিনিটি এখানে ইকুয়াল নিলাম না কেন? কারণ তুমি যতই এগোও ইনফিনিটিতে তুমি পৌঁছাতে পারবে না, আর তুমি এখানে 0-তে কিন্তু পৌঁছাতে পারবে, সেই জন্য এখানে ইকুয়াল নেওয়া হয়। প্লাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি, প্লাস ইনফিনিটির আগেও এরকম স্ট্রিক্টলি লেস দ্যান দিতে হয়, মাইনাস ইনফিনিটির আগেও স্ট্রিক্টলি মাইনাস ইনফিনিটি এরকম স্ট্রিক্টলি লেস দ্যান দিতে হয়। এবার দেখো এইখান থেকে আমরা এই জায়গাটায় যাওয়ার চেষ্টা করব। তাহলে দেখো এখানে ছিল মড অফ x-3-এর আগে মাইনাস ছিল, তাহলে মাইনাস খাইয়ে দাও, মাইনাস মড x-3। মাইনাস খাইয়ে দিলে কি হয়? ইনইকুয়ালিটিটা চেঞ্জ হয়ে যায়। দেখো ইনইকুয়ালিটিটা চেঞ্জ হয়ে গেল। এবারে 3 যোগ করে দাও দুদিকে, 3 মাইনাস ইনফিনিটি লেস দ্যান 3 মাইনাস মড x-3 লেস দ্যান 3 প্লাস 0। এবারে দেখো এইটা মাইনাস ইনফিনিটির সঙ্গে 3 যোগ করা, মানে সমুদ্রের জলের সঙ্গে তুমি এক বালতি জল যোগ করলে এটা কি কোনো পরিবর্তন হবে? হবে না। তাহলে এটা মাইনাস ইনফিনিটি রইল, মাইনাস ইনফিনিটি লেস দ্যান 3 মাইনাস মড x-3 লেসার ইকুয়াল টু 3। তাহলে এক্ষেত্রে পাল্লা কোথায় হবে? পাল্লা কতটুকু হবে? মাইনাস ইনফিনিটি থেকে 3 পর্যন্ত। রেঞ্জ হবে ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি 3। এখানে ক্লোজড নেব, কারণ যেহেতু ইকুয়াল আছে ক্লোজড নেব। পরের অঙ্কটাতে দেখো, 2 নম্বর অঙ্কটাতে একটু আগেই করে দিলাম এক্স মাইনাস বক্স এক্স এর ডোমেন হয় আর মাইনাস জেড। এই ডোমেনে এটা এক্স মাইনাস বক্স এক্সটা কোথায় লাই করে? 0 থেকে 1-এর মধ্যে। ঠিক আছে, 0 থেকে 1-এর মধ্যে এটা লাই করে। এবারে আমাকে এই জায়গাটায় পৌঁছাতে হবে, তাহলে 1 বাই করতে হবে। এবার তুমি দেখো যখন 2 থাকে লেস দ্যান 3, মাইনাস খাওয়ালে -3 লেস দ্যান -2 হয়ে যায়, এবং 2 লেস দ্যান 3 থাকলে 1/2 তখনও কিন্তু ইনইকুয়ালিটিটা চেঞ্জ হয়ে যায়, 1/3 হয়ে যায়। অর্থাৎ এখানেও কিন্তু যখন আমরা 1 বাই করব, এইটাতে পৌঁছাতে হবে, মানে এটা 1 বাই করতে হবে। 1 বাই করলে ইনইকুয়ালিটিটা চেঞ্জ হয়ে যাবে, 1 লেস দ্যান 1/x মাইনাস বক্স এক্স। এখানে 1 বাই করে দিলে 1/0, মানে এটা ইনফিনিটি হবে। তাহলে রেঞ্জটা হবে 1 থেকে ইনফিনিটি, এটা হবে এর রেঞ্জ।
এবার 3 নম্বর অঙ্কটা দেখো। 3 নম্বর অঙ্কটা নিচে x-2 আছে, তার মানে x যখন 2 হবে তখন নিচের এটা 0 হয়ে যাবে, তখন এটা আনডিফাইন্ড হয়ে যাবে, তাহলে 0টা নেওয়া যাবে না। তাহলে 5x ইকুয়াল টু mod x-2 বাই x-2, এর ডোমেন হবে r-2। আর থেকে রিয়েল নাম্বার থেকে 2 পয়েন্টটা বাদ দিয়ে দেবো। 2 পয়েন্টটা বাদ দিয়ে দিলে যেটা পড়ে থাকবে সেটা হবে এই ফাংশনের ডোমেন। এবার আমাদের রেঞ্জ নির্ণয় করতে হবে। দেখো x-2 mod x-2 বাই x-2, এটা কখন 1 হবে? এটা তখন 1 হবে যখন হচ্ছে এক্সটা গ্রেটার দ্যান 2 হবে। এক্স যদি 2-এর চেয়ে বড় হয় তাহলে এটার মান এটা এমনি এমনি মড উঠে যাবে, এটা নিজেই পজিটিভ, ভেতরের জিনিসটা পজিটিভ, তাহলে এটা মড এমনি এমনি উঠে যাবে, তাহলে এটার মান দাঁড়াবে 1। আর যখন এক্স লেস দ্যান 2 হবে তখন এটা মাইনাস খেয়ে উঠবে, কারণ এক্স লেস দ্যান 2 হলে ভেতরের জিনিসটা নেগেটিভ হচ্ছে, আর মডের ভেতরে নেগেটিভ হওয়া মানেই মড ওঠার সময় তার আগে একটা মাইনাস হয়ে যায়, তাহলে -x-2 বাই x-2 হয়, তখন এর মানটা হবে -1। -1 কখন হবে? যখন এক্স লেস দ্যান 2, এক্স 2-এর চেয়ে কম হলে -1। তাহলে এক্স 2-তে নেওয়া যাবে না, এক্স 2 ছাড়া আর সমস্ত রিয়েল নাম্বারের জন্য এটা ভ্যালিড। তাহলে ডোমেনটা হলো r-2, আর রেঞ্জটা কোথায় হবে? যখন 2-এর চেয়ে বড় হবে তখন 1-এ যাবে, আর যখন 2-এর চেয়ে ছোট হবে তখন এটা -1-এ যাবে। তাহলে এর রেঞ্জটা হবে -1 আর 1। দেখো এই যে বিভিন্ন রকম ফাংশন পড়ছি তাদের লৈখিক প্রকাশ, লেখচিত্র তোমরা ক্লাস 9-10-এ শিখেছো। লেখচিত্র আঁকতে গেলে প্রথমে এরকম একটা দুটো লাইন নিতে হয়, পরস্পর লম্ব লাইন। এটা এক্স ও এক্স ড্যাস্ট নিই, এটা ওয়াই ও ওয়াই ড্যাস্ট নিই। এবার এখানে একটা ধরো PXY একটা পয়েন্ট, অর্থাৎ তার ভুজ হচ্ছে এক্স আর কোটি হচ্ছে ওয়াই, তাহলে এই পয়েন্টটা XY, যার এইটুকু ওয়াই আর এইটুকু হচ্ছে এক্স। এটা তোমরা আগে থেকে জানো। এবার এখানে দেখো এখানে কিভাবে বের করবে, এখানে এরকম একটা ছক তৈরি করবে, এক্স আর ওয়াই, ওয়াই মানেই FX, আর এখানে সির ভ্যালুটা আমি সাপোজ নিচ্ছি C = 2, ঠিক আছে? তাহলে এক্সের মান তুমি যাই দাও না কেন ওয়াইয়ের ভ্যালুটা কিন্তু দাঁড়াবে 2। এক্সের মান 0 দাও তখন ওয়াই 2, এক্সের মান 2 দাও তখন ওয়াই 2, এক্সের মান -1 দাও তখন ওয়াই 2। তাহলে এইটা দেখো এইভাবে তোমরা গ্রাফ পেপারে পয়েন্ট করবে, এক্স 0 তখন ওয়াইটা 2, এই পয়েন্টটা এক্স যখন 2 তখন ওয়াইও এখানে 2, এক্স যখন -1 অর্থাৎ এইখানটায় তখনও ওয়াইটা 2, অর্থাৎ এই পয়েন্টটা। তাহলে এর লেখচিত্রটা কীরকম হবে? এরকম একটা হবে। সেই লাইনটা কীরকম হবে? এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল লাইন, এক্স অ্যাক্সিসের সমান্তরাল সরলরেখা হবে। এখানে এই ফাংশনটা দেখো লেখচিত্র তৈরি করব, f(x) = x²। f(x) মানে আমরা জানি y, তাহলে y = x² এর লেখচিত্র আমরা নির্ণয় করব। তাহলে ছকটা তৈরি করে ফেলি y আর x এর, এটা x এটা y। এখানে y এর মান নিচ্ছি, y এর মান যদি 0 নিই x এর মান 0, y এর মান যদি 1 নিই x এর মান +-1, y এর মান যদি 4 নিই x এর মান +-2 পাবো। এক্ষেত্রে আমরা এক্সটা তো ইন্ডিপেন্ডেন্ট আর ওয়াইটা ডিপেন্ডেন্ট, তার মানে এক্স এর ভ্যালুর জন্য আমরা ওয়াইয়ের ভ্যালু বের করব। তাহলে প্রথমে এক্স এর ভ্যালু ধরবো, প্রথমে এক্স এর ভ্যালু ধরলাম 0, ওয়াই পেলাম 0। এক্স যখন 1 ধরবো তখন ওয়াই 1 পাবো, এক্স যখন -1 ধরবো তখনও ওয়াই 1 পাবো। তাহলে এক্স +-1 এর জন্য ওয়াইটা 1। একইভাবে এক্স যখন 2 ধরবো ওয়াইটা তখন 4 আসবে, এক্স যখন -2 ধরবো তখনও ওয়াইটা 4 আসবে। তাহলে এক্স +-2-র জন্যে ওয়াইটা 4 আসছে। এবার লেখচিত্রটা দেখা যাক, এটা এক্স, এটা এক্স ড্যাস্ট, এটা ওয়াই,
এটা ওয়াই ড্যাস্ট, এটা ও। এবার দেখো এক্স 0 তখন ওয়াই 0, তাহলে এই পয়েন্টটা। এক্স যখন 1 তখন ওয়াই 1, এক্স 1 ওয়াই 1, তাহলে এই পয়েন্টটা। এক্স যখন 1, এক্স যখন -1 তখনও ওয়াই 1, তার মানে এই পয়েন্টটা। এক্স যখন 2 তখন ওয়াই হচ্ছে 4, তার মানে এরকম জায়গা। এক্স যখন -2 তখন ওয়াই, তখনও ওয়াই 4, তার মানে এরকম জায়গাটা। তাহলে এটা গ্রাফ আঁকলে এরকম হবে, এরকম। এটা একটা প্যারাবোলা রিপ্রেজেন্ট করবে। এই অপেক্ষকের ক্ষেত্রে তুমি এর ডোমেনটা -∞ থেকে ইনফিনিটি পর্যন্ত, মানে যে কোনো এক্স, -∞ থেকে ইনফিনিটির মধ্যে যে কোনো এক্সের জন্য এই ফাংশনটা কিন্তু ভ্যালিড। অর্থাৎ এর সংজ্ঞার অঞ্চল হলো -∞ টু ইনফিনিটি, আর এর রেঞ্জ হবে 0 থেকে ইনফিনিটি। মানে দেখো 0 থেকে ইনফিনিটি, 0 থেকে ইনফিনিটি। এই ফাংশনটা এটা কন্টিনিউয়াস ফাংশন, মানে কোথাও ভাঙা নেই। এবার দেখো আইডেন্টিটি ফাংশনের লেখচিত্র তৈরি করব। উপাদান স্থির অপেক্ষক, মানে তুমি যা ইনপুট দেবে সেটাই আউটপুট বেরোবে। এর গ্রাফটা এটা তৈরি করে নিই, ছকটা। এক্স ওয়াই, এক্স যখন 1 ওয়াই 1, এক্স যখন 2 ওয়াই 2, এক্স 3 ওয়াই 3, এক্স -1 ওয়াই -1। এবার লেখচিত্রটা দেখব। এক্স যখন ওয়াই, ওয়াইও, এক্স যখন 1 ওয়াই 1, এক্স যখন 2 ওয়াইও 2, এক্স যখন -1 ওয়াইও তখন -1, এক্স যখন 3 ওয়াইও তখন 3। তাহলে এই সরলরেখাটা হবে ওয়াই আইডেন্টিটি ফাংশনের লেখচিত্র, মানে ওয়াই ইকুয়াল টু এক্সের গ্রাফ। এই ওয়াই ইকুয়াল টু এক্স অপেক্ষকটা এর ডোমেনও রিয়েল নাম্বার, সমস্ত রিয়েল নাম্বারটাই এর ডোমেন, আর এর রেঞ্জটাও সমস্ত রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা সেট। রিলেশন ম্যাপিংয়ের ক্লাস এই পর্যন্তই, চলে আসবো নেক্সট ক্লাসে।